টলিউডের প্রজেক্ট হচ্ছে লায়ন নেক্সট প্রজেক্ট এবং সেটা রায়হান রাফির সাথেই হচ্ছে এবং এই বছরে শুটিং শুরু হবে। আর যেহেতু এটা বড় প্রজেক্ট সময় লাগবে বিগ বাজেট এবছর শুটিং শুরু হলেও কিন্তু এবছর মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর বাংলাদেশে যেহেতু মুক্তি পাবে তাই এবছরে সেরকম সুটেবল ডেট কিন্তু নেই বাংলাদেশে মুক্তি পাওয়ার। আর আমি যেটা বারবার বলতে চাই সেটা হচ্ছে যে যতক্ষণ না বাংলাদেশের কোনো প্রোডিউসারের তরফ থেকে এবং জিদ্দার তরফ থেকে কোনো রকম কিছু হিন্টস বা কনফার্মেশন আসছে ততক্ষণ 100% এটা বিশ্বাস করার কোনো জায়গা নেই। একটি নিউজ পোর্টাল বারবার বলছে আসবে, আসবে কিন্তু এখনো আসছে না। তাই তাদের কথা আমি যদি ধরেও নিই 50% আমি বিশ্বাস করতে রাজি। বাকি 50% যতক্ষণ না ওপার বাংলার কোনো প্রোডিউসার, কারণ এপার বাংলায় শ্যামসুন্দর দে প্রোডিউসার, শ্যাডো ফিল্মস আমরা জানি। ২ বাংলার সিনেমার ক্ষেত্রে ওপার বাংলার প্রোডিউসার কে হচ্ছেন সেটা কিন্তু এখনো জিনিসটা পুরো অন্ধকারে রয়েছে। সেটা যতক্ষণ না সামনে আসছে বা জিদ্দার তরফ থেকে কোনো না কোনো হিন্ট আসছে বা কিছু অ্যানাউন্সমেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরা পুরোপুরি বিশ্বাস করার কোনো জায়গা নেই। এমন মুভি যেটি রায়হান রাফি বলছে যে এটি বাংলাদেশে শুটিং করা হবে এবং ওই সাথে সাথে যে থাইল্যান্ডে যাবে যে লায়নের একটা বড় ধরনের একটা শুট করবে এটি বঙ্গোপসাগর মিলিয়ে এবং সেই একটি জাহাজ থাকে এবং জাহাজে আমরা দেখতে পাই বলিউড মুভি সেগুলো যে জাহাজের উপরে যে অ্যাকশন ফাইট হয় এবং খুব গ্যাং স্টার বলতে সবাই যখন এই জাহাজ উপরে যে শুটটা করা হয় এর ২ বাংলা যেহেতু প্রজেক্ট, ওপার বাংলার প্রোডিউসার কে সেটা নিয়ে কিন্তু শ্যামসুন্দর দে মানে এপার বাংলার প্রোডিউসারও কিছু বলেননি। রায়হান রাফিও তার ইন্টারভিউতে কিছু বলেননি। প্লাস জিদ্দার তরফ থেকে কোনো ঘোষণা নেই। তো এটা নিয়ে এখন 100% কনফার্ম হওয়ার কোনো ব্যাপার নেই। পার্টিকুলার একটি নিউজ পোর্টালই বলে যাচ্ছে যে লায়ন আসবে। আমরা তাই কিছুটা হলেও বিশ্বাস করতে পারি হয়তো লায়ন আসছে এবং এর একটি পার্টিকুলার নিউজ পোর্টাল থেকেই এসছে এবং তারা বারবার জানিয়েছে লায়ন হবে এবং কবে হবে জানিয়েছিল। তারা ১ম এ জানিয়েছিল ২০২৪ এর ডিসেম্বরে। তারপর সেটা জানুয়ারিতে পিছিয়ে গেল। কারণ সেই জাহাজটা পাওয়া যাচ্ছিল না যে জাহাজটা ওপর মেইনলি শুটিংটা হবে। এবং ২য় কথা হচ্ছে যে তারপরে আর লায়ন নিয়ে কোনো খোঁজখবর আসেনি। এবং লায়ন একটা বিগ বাজেট প্রজেক্ট আমরা জানতাম। তারপর খাকি নিয়ে সমস্ত স্পটলাইট চলে গেল। আর এখন যেটা বলছে তারা সেই নিউজ পোর্টালে ২ দিন আগে একটি আর্টিকেল প্রকাশ করেছে। তারা বলছে যে লায়ন হবে এবং জিতের টলিউডের প্রজেক্ট হচ্ছে লায়ন নেক্সট প্রজেক্ট এবং সেটা রায়হান রাফির সাথেই হচ্ছে এবং এই বছরে শুটিং শুরু হবে। আর যেহেতু এটা বড় প্রজেক্ট সময় লাগবে বিগ বাজেট এবছর শুটিং শুরু হলেও কিন্তু এবছর মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর বাংলাদেশে যেহেতু মুক্তি পাবে তাই এবছরে সেরকম সুটেবল ডেট কিন্তু নেই বাংলাদেশে মুক্তি পাওয়ার। আর আমি যেটা বারবার বলতে চাই সেটা হচ্ছে যে যতক্ষণ না বাংলাদেশের কোনো প্রোডিউসারের তরফ থেকে এবং জিদ্দার তরফ থেকে কোনো রকম কিছু হিন্টস বা কনফার্মেশন আসছে ততক্ষণ 100% এটা বিশ্বাস করার কোনো জায়গা নেই। একটি নিউজ পোর্টাল বারবার বলছে আসবে, আসবে কিন্তু এখনো আসছে না। তাই তাদের কথা আমি যদি ধরেও নিই 50% আমি বিশ্বাস করতে রাজি। বাকি 50% যতক্ষণ না ওপার বাংলার কোনো প্রোডিউসার, কারণ এপার বাংলায় শ্যামসুন্দর দে প্রোডিউসার, শ্যাডো ফিল্মস আমরা জানি। ২ বাংলার সিনেমার ক্ষেত্রে ওপার বাংলার প্রোডিউসার কে হচ্ছেন সেটা কিন্তু এখনো জিনিসটা পুরো অন্ধকারে রয়েছে। সেটা যতক্ষণ না সামনে আসছে বা জিদ্দার তরফ থেকে কোনো না কোনো হিন্ট আসছে বা কিছু অ্যানাউন্সমেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরা পুরোপুরি বিশ্বাস করার কোনো জায়গা নেই। তবে বারবার একটা কথাই বলে আসছি, আমার ভিডিওতেও বলেছি, এখানেও বলছি যে জিত 58 কিন্তু লকড হয়ে গেছে। সেটার অডিশনও হয়েছে। যারা অডিশন দিয়েছেন তারা একটি অনুষ্ঠানে সেই কথাটা বলেওছেন। আপনারা দেখেছেন সেই ভিডিও। এবার সেটা কোন প্রজেক্ট সেটা কিন্তু কনফার্ম নয়। পার্টিকুলার নিউজ পোর্টাল বলছে লায়ন, বাট মে বি লায়ন, মে নট বি লায়ন। আমার যে দুটো ডাউট বললাম প্রোডিউসার নিয়ে এবং জিদ্দার তরফ থেকে কোনো অ্যানাউন্সমেন্ট নিয়ে। আমরা লায়ন মুভি নিয়ে আপডেট বলছিলাম দর্শকরা তো আর কি আমাদের আর কি নেটের জন্য আর কি স্কিপটা করতে হয়েছে। তো লায়ন কিন্তু তোমরা সকলে জানো লায়ন কিন্তু এই বছরে শুরু হবে। তো এই বছরে কিন্তু লায়ন মুভির শুটিং শুরু হবে। খুব ফাইনালি যারা সুপারস্টার জিদ্দার অপেক্ষায় ছিল এবং যারা ফ্যান্সরা আছো ভক্তরা আছো তাদের জন্য কিন্তু সুখবর আছে। তো আমার সাথে আছে ইন্ডিয়ান দাদা জিৎ। তো জিৎ দাদার সাথে কিন্তু আজকে আমরা কিছু আড্ডা মারবো এবং অনেক কথা বলবো। এই পডকাস্ট ভিডিওটি তো সবাই পডকাস্ট ভিডিওটি দেখবে। তো দাদা লায়ন মুভি যেটি রায়হান রাফি বলছে যে এটি বাংলাদেশে শুটিং করা হবে এবং ওই সাথে সাথে যে থাইল্যান্ডে যাবে যে লায়নের একটা বড় ধরনের একটা শুট করবে এটি বঙ্গোপসাগর মিলিয়ে এবং সেই একটি জাহাজ থাকে এবং জাহাজে আমরা দেখতে পাই বলিউড মুভি সেগুলো যে জাহাজের উপরে যে অ্যাকশন ফাইট হয় এবং খুব গ্যাং স্টার বলতে সবাই যখন এই জাহাজ উপরে যে শুটটা করা হয় এরকম কি ডিটেলস কিছু পেতে পারি আমরা এই লায়ন মুভিতে এটারে কি বলতে? দেখো ১ম কথা আরিফুল আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ। আর ২য় যেটা বলব সেটা হচ্ছে 'লায়ন' সিনেমাটা নিয়ে কিন্তু কনফার্ম কিছু ব্যাপার নেই এখনো। একটি পার্টিকুলার নিউজ পোর্টাল থেকেই বারবার বলা হচ্ছে যে 'লায়ন' আসবে। কারণ তারা বারবার ডেট চেঞ্জ করেছে। কিন্তু ২ বাংলা যেহেতু প্রজেক্ট
ওপার বাংলার প্রোডিউসার কে সেটা নিয়ে কিন্তু শ্যামসুন্দর দে মানে এপার বাংলার প্রোডিউসারও কিছু বলেননি, রায়হান রাফিও তার ইন্টারভিউতে কিছু বলেননি। প্লাস জিদ্দার তরফ থেকে কোনো ঘোষণা নেই। তো এটা নিয়ে এখন 100% কনফার্ম হওয়ার কোনো ব্যাপার নেই। পার্টিকুলার একটি নিউজ পোর্টালই বলে যাচ্ছে যে লায়ন আসবে। আমরা তাই কিছুটা হলেও বিশ্বাস করতে পারি হয়তো লায়ন আসছে এবং এলে সেটা বড় স্কেলে শুট হবে এবং অবশ্যই সেটা মানে থাইল্যান্ডে শুটিং হবে। মেইনলি থাইল্যান্ডেই শুটিংটা হবে। মানে বিদেশে হবে। বাংলাদেশে হওয়ার সম্ভাবনাটা এই মুহূর্তে কম। বিদেশে হওয়ার সম্ভাবনাই বেশি এবং লায়ন যেহেতু বড় প্রজেক্ট অনেক সময়ও লাগবে। তাই এবছর ঘোষণা এলেও কিন্তু রিলিজ এবছর হওয়ার সম্ভাবনা সেরকম নেই আমার যতদূর মনে হয়। আর জিত 58 লকড হয়ে গেছে। বাট সেটা লায়ন কি লায়ন নয় সেটার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। লায়ন নিয়ে 100% কনফার্ম হওয়ার কোনো জায়গা নেই। যতক্ষণ ওপার বাংলার প্রোডিউসার এবং জিদ্দার তরফ থেকে কিছু একটা আপডেট বা ইঙ্গিত আসছে। এখন যে গুঞ্জন সেটাও আমরা দেখতে পেয়েছি যে সুপারস্টার জিৎ এখন বলিউডে গিয়েছে এবং সেখানে মুম্বাই গিয়েছে তো সেখানে কিন্তু পুরো বড় বড় তারকা এবং বড় বড় সুপারস্টার আমরা দেখতে পাই মুম্বাইয়ে থাকে এবং সেখানে অবস্থান করে সেখানে বসে আড্ডা মারে এবং তারা নতুন নতুন মুভির জন্য সবকিছু করে এবং নতুন নতুন মুভি রিলিজ এবং শুটিং করার জন্য যাতে বড় বড় ওয়েব সিরিজ যে আছে সেখানে গিয়ে তারা সেখানে নিজস্ব ফ্ল্যাট এবং বা নিজস্ব হাউস থাকে সেখানে গিয়ে অবস্থান করে এবং তার থেকে সেখানে বসে তারা যেসব মুভি ঘোষণা করে সেখান থেকে তারা শুটিং এ যায় এবং শুটিং এর ফিরে। তো এটার বিষয়ে অনেক আরকি কথাবার্তা বলা হচ্ছে। তো এটা নিয়েও আমি দেখেছি যে অনেক সবথেকে বেশি আরকি গুঞ্জন শোনা যাচ্ছে আমাদের সুপারস্টার যেটা এখন বাংলা ইন্ডাস্ট্রি হতে নেই তিনি এখন বলিউডে পাড়ি জমিয়েছে এবং পাড়ি দিয়েছে। এটা কতটা সত্য এবং কতটা মিথ্যে এটার বিষয়ে কি বলবো? সেখানে কি বড় ওয়েব সিরিজ বা বড় মুভি সেখানে আছে? দেখো, আমি জানি না আমার চ্যানেল এখানে কারা, কারা ফলো করেন। তবে আমি যে আপডেট গুলো দিই যতটা সম্ভব জেনুইন আপডেট আমি দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যে জিদ্দার এই যে লেটেস্ট নিউজটা এসছে যে তিনি মুম্বাইতে ফ্ল্যাট কিনেছেন। তার ঠিক ১ দিন বা ২ দিন আগে আমার একটা ভিডিও এসছিল। যদি কেউ দেখে থাকে যে জিদ্দা কিন্তু এখন মুম্বাইতে খুব বেশি যাতায়াত করছেন। এবং যাতায়াত লোকে এমনি, এমনি নিশ্চয়ই করে না। কোন কাজের ব্যাপারে কিছু সূত্র আছে নিশ্চয়ই এবং জিদ্দা যে মুম্বাইতে যাতায়াত করছেন সেই খবরটা আমার কাছে ছিল। তো জিদ্দা যাতায়াত করছেন, কিছু কাজের মানে কথাবার্তা চলছে এবং অনেক আগে থেকেও চলছিল কিন্তু সেগুলো জিদ্দার পছন্দ না। তোমরা সবাই জানো যে জিদ্দার লিড ছাড়া জিদ্দার চলে না। জিদ্দার খুব একটা পছন্দ হয় না সে ক্যারেক্টার গুলো। লিড হলেই তিনি করেন। তো এখন যেহেতু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারটা গ্লোবাল হিট হয়েছে এবং অনেকেই তাকে চিনেছেন। তো অনেকে প্রোডিউসার ডাইরেক্টররা তাকে অ্যাপ্রোচ করছেন। তো কথাবার্তা ডেফিনিটলি চলছে এবং বেশ কিছুদিন আগে থেকেই চলছে। প্লাস তার ছবিগুলোকে তিনি প্যান ইন্ডিয়া রিলিজও করতে চান বাংলা ছবিগুলো যিনি করবেন। তিনি যে বাংলা ছবিগুলো করবেন। তো সেই সূত্রেও তাকে ওখানে যাতায়াত করতে হচ্ছে। মোটামুটি কিছু প্রজেক্টের ব্যাপারে কথাবার্তা চলছে যতদূর জানি। তো সেটা কি প্রজেক্ট সেটাও কনফার্ম না। মিথ্যা কথা বলে লাভ নেই দর্শকদের যে এই প্রজেক্টটা আমি জানি এই প্রজেক্টটা হবে। তো কিছু প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে। এখনো কিছু লকড বা কিছু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। ডেফিনিটলি কথাবার্তা চলছে কিছু বলিউড প্রজেক্টের জন্য। সেটা ওয়েব সিরিজ হতে পারে, সেটা সিনেমা হতে পারে। আর অবশ্যই এখানকার যে ছবিগুলো সেটা প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করতে গেলে ওখানে আরো কিছু কথাবার্তার প্রয়োজন আছে। সে ব্যাপারে কিন্তু জিদ্দা ওখানে থাকছেন। এখানকার থেকে অনেক বেশি সময় থাকছেন। ওখানে তিনি ফ্ল্যাটও নিয়ে ফেলেছেন। এই আপডেটটা আছে। আচ্ছা অনেকে দেখেছি তাও আমাদের সুপারস্টার জিতে মনে করো থাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 মুভি দিয়ে কিন্তু রাজ করেছে কতটা যে পারফরমেন্স করেছে এটা আমরা বাংলাতেও দেখেছি আমাদের বাংলাদেশের দর্শকরা দেখেছে। নেটফ্লিক্স একটি সব থেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে নেটফ্লিক্স তো সেখানে কিন্তু বড় বড় স্টাররা এবং সুপারস্টাররা তাদের মুভি রিলিজ দেয় এবং ওয়েব সিরিজও রিলিজ দেয় আমি দেখেছি। তো সেখানে যে আমাদের সুপারস্টার জিতে যে এত বড় পারফরমেন্স করেছে এবং তার সাথে যে বুম্বা দাও যে করেছে তো এরকম বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু আর কখনো হয়নি বা আর কোনোদিনও কিন্তু এর আগে কিন্তু এরকম ঘটনা ঘটেনি যা কিন্তু সুপারস্টার জিৎ এবং বুম্বাদা একসাথে এসেছে তাও আবার থাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 মুভি তাও এটা কিন্তু বাংলাতে নয় এটা আবার বলিউডে গিয়ে বাংলা এবং হিন্দি মিলে ওয়েব সিরিজটি রিলিজ করেছে। তাহলে বাকিরা যে তোমার করতে পারছে না আর সেখানে কিন্তু সুপারস্টার জিৎ এবং বুম্বাদাকে দেখার জন্য অনেক ভক্ত অপেক্ষা এবং তাদের আশা এখন অনেক পূরণ হয়েছে এবং তারাও আশাবাদী যে সামনে বুম্বাদা এবং জিৎ একসাথে আসবে এটা তো হবে এটা আমরা আশাবাদী যে নেক্সট বড় বাজেটের বা বড় ধামাকা নিয়ে তারা একসাথে কিন্তু বাকি যে স্টার আছে তারা কেন এই চান্সটা পাচ্ছে না যেটা একমাত্র সুপারস্টার জিৎ এবং বুম্বাদা করে দেখাচ্ছে বলিউডে তারা কেন পাচ্ছে না? তারা কি এখনো পারবে না এটার বিষয়? না সেরম কোনো ব্যাপার নেই। ১ম কথা হচ্ছে যে ওর একটু আমি কারেকশন করেছি। খাকি দা বেঙ্গল চ্যাপ্টার দক্ষিণী ভাষাতেও ডাব করে রিলিজ করা হয়েছে।
তো ব্যাপারটা হচ্ছে যে জিদ্দা বুম্বাদার দুজনে অনেক সিনিয়র, তাদের কাছে বহু বছর ধরে বহু অফার এসছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং জিদ্দার যে ব্যাপারটা আছে, জিদ্দা হিন্দি ভাষাতেও সমান পারদর্শী, প্লাস চেঙ্গিজও হিন্দিতে মুক্তি পেয়েছিল, সেই হিসাবে হয়তো তিনি এই সুযোগটা তার কাছে আসতে সুবিধা হয়েছে। বুম্বাদার যে ক্যারেক্টারটা, বুম্বাদার কাছে আগেও অনেক অফার এসছে, কিন্তু বুম্বাদার এই ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার, আপনারা যদি দেখেন যে এই বুম্বাদা এই ধরনের ক্যারেক্টার কিন্তু আগে কোনোদিন করেননি, সিনেমাতেও করেননি। তাই এই কাজটা তিনি লুফে নিয়েছেন এবং তিনিও চাইছেন তার অডিয়েন্স বাড়াতে। আর বাকি যাদের কথা আপনি বলছেন বা তোমরা বলছো যে এই টলিউড ইন্ডাস্ট্রিতে আছে, ক্যাপেবল লোক প্রচুর আছে। আর শাশ্বত চট্টোপাধ্যায় তো দারুণ পারফরমেন্স করছেন, তিনি আগেও কাজ করেছেন বিভিন্ন সিরিজে, পরমত চট্টোপাধ্যায় করেছেন, আবির চট্টোপাধ্যায় করেছেন হিন্দি সিরিজে। তো এখানকার স্টারদের বা এখানকার অ্যাক্টরদের ক্যাপাবিলিটি রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেকে হয়তো ছোট রোলের জন্য করতে চান না, বা অনেকের হিন্দির প্রফিসিয়েন্সিতে অতটা হয়তো ঠিক নয়, তার জন্য হয়তো তারা পিছিয়ে যাচ্ছেন বা প্রডিউসাররা হয়তো পিছিয়ে যাচ্ছেন। তবে ডেফিনিটলি ভবিষ্যতে আরো অনেক কাজ হবে, এবং যেহেতু নেটফ্লিক্স এর এই কাজটার মাধ্যমে বাংলার এই গল্পটা মানে বিশ্বের দরবারে পৌঁছে গেছে, তো আমি এটাও বলেছিলাম যে এই সিরিজটা যদি হিট হয়, বাংলার থেকে কিন্তু আরো অনেক গল্প হবে এবং আরো অনেক স্টার অভিনেতারা কিন্তু কাজ করবেন। তো ভবিষ্যতে আমরা অবশ্যই এদেরকে দেখতে পাবো। এবার ব্যাপার হচ্ছে তাদের ইগোর ব্যাপার। তারা যদি ছোট রোল অ্যাকসেপ্ট না করেন বা লিড ছাড়া অ্যাকসেপ্ট না করেন, করলেন না, সেটা আলাদা জিনিস। ডেফিনিটলি এখানকার স্টারদেরও যথেষ্ট পরিচিতি আছে। তারাও নিশ্চয়ই অফার-টফার পান এবং ভবিষ্যতেও পাবেন। তো হিন্দির ব্যাপারটা ঠিকঠাক সড়গড় থাকলে এবং রোলগুলো যারা যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে নিশ্চয়ই তাদের আমরা দেখতে পাবো। ডেফিনিটলি। এটাই আমরাও চাই, দেখি সুভাষটা যেহেতু বলিউডে গিয়েছে এবং মুম্বাই শহরে, তো সেখানে কিন্তু তারও স্বপ্ন পূরণ হয়েছে আমরা দেখেছি। তো বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু আরেক সুপারস্টারও আছে আমরা দেখেছি, সেটা হচ্ছে জিজু সেনগুপ্ত। তো তিনি যে বাংলাতে এখন চান্স মোটামুটি পাচ্ছে ভালোই, আমরা দেখেছি খাদান মুভি এসেছে, খাদানও কিন্তু রাজ করছে, বিরাট সাফল্য কিন্তু এনে দিয়েছে। তো বাংলাতে কিন্তু হাইপ মুভি কিন্তু সেরকম বেশি। তিনি বলিউডেও আমরা দেখেছি তিনি অনেক মুভি করেছে এবং বলিউডে গিয়েও সেসব মুভি সাফল্য পেয়েছে, কিন্তু বাংলাদেশে তার জার্নিটা এটা কিন্তু তিনি ধরে রাখতে পারেনি, কিন্তু এখন পারছে। এটার চেষ্টা যে কতটুকু এগিয়ে যাচ্ছে এটা আমরা জানি। তিনি বরবাদও করেছে, খাদান মুভি করেছে, তিনি বাংলাতে আরো দু একটা যদি কমার্শিয়াল মুভি হয় সেটাও। এখন শোনা যাচ্ছে যে রঘু ডাকাত সেই মুভিতেও তাকে রাখার পরিকল্পনা করছে বা প্ল্যানিং করছে। তো সেটার বিষয় কি দেখছো, যে তিনি যে এখন বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রিতে যে রাজ করছে কমার্শিয়াল মুভি দিয়ে, তিনি তো বলিউডে গিয়েও রাজ করে, তাহলে এটা আগে কেন হয় বাংলা ইন্ডাস্ট্রিতে? আমার যেটা মনে হয় যে যিশু সেনগুপ্ত একজন দারুণ অভিনেতা, প্রথম দিন থেকেই দারুণ অভিনেতা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার লাকটা ফেভার করেনি, তার সিনেমাগুলো সেরকম ভাবে চলেনি অ্যাজ এ লিড। আর সেই সময় জিৎ, তারপরে দেব দাপিয়ে রাজত্ব করেছে। এবং যিশু সেনগুপ্ত যে সোলো হিরো ফিল্মগুলো করেছিল, সেগুলো বক্স অফিসে খুব একটা সফল হয়নি, সেই জন্য প্রডিউসাররা তাকে সেরকম ভাবে কাস্ট করেনি। এবার যেহেতু তিনি বলিউডে গেছেন এবং তার ওরকম ব্যাপার ছিল না আমাকে লিডে নিতে হবে, তিনি ভিলেনের রোল করেছেন, ছোট রোল করেছেন, করতে করতে তিনি এখন প্যান ইন্ডিয়া স্টার। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করছেন, বাংলা, হিন্দি, তেলেগু, তামিল, সমস্ত ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করছেন, ইভেন বাংলাদেশে কাজ করছেন। তাই তার এখন অ্যাকসেপ্টেবিলিটিটা বেশি হয়ে গেছে, তার দর্শক অনেক বেশি, এবং তাকে এখন তিনি বড় বড় সফল প্রজেক্টের সঙ্গে আছেন। তাই তাকে বাধ্য হয়ে মেকার্সরা নিচ্ছে। এই যিশু সেনগুপ্তকেই হয়তো 20 বছর আগে এরা নিত না। কিন্তু যেহেতু যিশুর সেনগুপ্তের একটা নাম হয়ে গেছে, তার অভিনয় দক্ষতা আগেও ছিল, এখনো আছে, এরকম ব্যাপার নয় তিনি এখন ভালো অভিনয় করছেন, আগে করতেন না। তিনি বরাবরই ভালো অভিনেতা। তার একটা পরিচয় হয়েছে, তার একটা আলাদা অডিয়েন্স আছে। এবং অনেকে এটাও মনে করেন যে যিশু সেনগুপ্তকে কাস্ট করলে আমি অনেক প্যান ইন্ডিয়া অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবো। তার জন্যই যিশু সেনগুপ্তকে মেইনলি এখন করছেন। এবং তিনি রাজত্ব করতে পারেন, তার সিনেমাগুলো চলেনি। সিনেমা প্রত্যেক শুক্রবার ভাগ্য বদলায়। সবাই মানে ট্যালেন্টেড লোকদেরও যে সিনেমা ভালো চলবে তার কোনো মানে নেই। অনেকেই আছেন যারা অত ট্যালেন্টেড নয়, কিন্তু তারা বড় বড় জায়গায় পৌঁছে গেছেন। অনেকেই আছেন প্রচন্ড ট্যালেন্টেড, কিন্তু তারা কোন রকম সেরকম মানে সুবিধাই পাননি বা স্টারডামই পাননি। ঋষি সেনগুপ্তের ব্যাপার হচ্ছে এখন এখন তার বাজার দারুণ চলছে এবং তিনি যাতে হাত দিচ্ছেন সেটাই মোটামুটি সাকসেসফুল হচ্ছে। তাই এখন তাকে নিয়ে যথেষ্ট টানাটানি হবে। বলিউডেও তিনি অনেক কাজ করছেন। মহেশ ভাটের সাথেও তিনি এখন শুনলাম কাজ করছেন, প্রোডাকশন একসাথে করছেন। তো তার এখন বাজার আছে, তাকে এখন ডাকা হবে। এবং যিশু সেনগুপ্ত যেহেতু একটা ব্যাপার কি, যিশু সেনগুপ্ত যেহেতু এখন লিড নয়, সিনেমার হিট ফ্লপের দায়টা তার উপর আসবে না। সে ভালো আসবে, ভালো অভিনয় করবে, বেরিয়ে যাবে। ওইজন্য যার একটা পাওয়ারফুল ক্যারেক্টার প্রয়োজন, যে হাউসের বা যে সিনেমার বা যে ডিরেক্টরের, সে যিশুকে ডেফিনিটলি কাস্ট করবে। কারণ যিশুর অভিনয় ফাটাফাটি, যিশুর অডিয়েন্স শুধুমাত্র বাংলায় নেই, সাউথেও আছে, বলিউডেও আছে। তাই যিশু সেনগুপ্তকে এখন অবশ্যই কাস্ট করবে সকলে। অ্যাবসলিউটলি আমরাও চাই। তো
যিশু সেনগুপ্ত বাংলাতে এবারে ভালোই পারফরমেন্স করছে এবং তবে ভালো এইটা আমি বলতে পারি যে যিশু সেনগুপ্ত কিন্তু লিড হিসেবে কোনো বাংলা ছবিতে নেওয়া হবে না, এটা দেখে নিও। বাংলা বা কোনো হিন্দি জি, জি। ছবিতে কিন্তু লিড হিসেবে নেওয়া হবে না, ওই পার্টিকুলার কোনো একটা ক্যারেক্টারই নেওয়া হবে। তো এইটা, সেই ব্যাপারটা কিন্তু এখনো তাকে নিয়ে হবে না যে তিনি ভালো পারফরমেন্স দিয়েছেন, খাদান দারুণ চলছে, অন্যান্য সিনেমা দারুণ চলছে বলে তাকে লিড দেওয়া হচ্ছে, লিড হিরো হিসেবে কিন্তু তাকে দেখা হচ্ছে না। এটা একটা নেগেটিভ বিষয়, তাকে কিন্তু একটা ক্যারেক্টার হিরো আর্টিস্ট হিসেবেই দেখা হচ্ছে বা নেগেটিভ হিরো হিসেবেই দেখা হচ্ছে। এটা একটা দুঃখজনক ব্যাপার যে তাকে নিয়ে এখন পুরোপুরি ফুল ফ্লেজের একটা কমার্শিয়াল ছবি হবে যেখানে যিশু সেনগুপ্তই হিরো, সেরকম কিন্তু আমার মনে হয় না সম্ভাবনা আছে বলে। আমরাও জানি, কারণ তিনি এখন ভিলেন হিসেবে কিন্তু ভালো একটা রোলে কিন্তু অনেক ভালো একটা সন্দেহ আছে। তো বরবাদও কিন্তু জাজ ফাটিয়ে দিয়েছে এটা ভিলেন কিন্তু হিসেবে। এটাকে বলে টাইপ কাস্ট হয়ে যাওয়া। এটা কিন্তু আমি বলব খুব একটা ভালো জিনিস নয়। ঠিক আছে? এটা না, আমার না। মনে হয় না খুব একটা ভালো জিনিস। সাকসেস পাচ্ছেন ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু একটা অভিনেতাকে যদি একদম টাইপ কাস্ট, মানে একই টাইপের সব সিনেমায় ভিলেন, বরবাদে ভিলেন বা তিনি খাদানে ভিলেন, হয়তো বস 3 তে ভিলেন হতে পারে। সব জায়গায় ভিলেন, ভিলেন, ভিলেন ছাপ পড়ে গেলে তখন তাকে আর লিড নিয়ে কেউ ভাববে না। এটা একটা নেগেটিভ দিক। আমরাও চাই যেন তিনি ভালো সন্দেহ আছে এবং ভালো দিন কাটুক। ২০২৪ সাল থেকে তার একটা ভালো একটা জার্নি কেটেছে এবং খুব ভালোই পারফরম্যান্স দিচ্ছে। দর্শকরা কিন্তু ভালোবাসা দিচ্ছে তাকে, যে এতদিন পরে কামব্যাক করেছে। তো তাকেও আমরা এই রোলে দেখতে চাই এবং যে ক্যারেক্টার যে মুভিতে তাকে দেওয়া হবে সেটাতে যদি ভালো লাগে, ফুটিয়ে তুলতে পারে নিজেকে, তাহলে এটা দর্শকরা ভালোবাসা দিবে। তো বস থ্রি যেটা, সেটার আপডেট বন্ধু শোনা যায়, তাকে কি বস থ্রিতে কি ভিলেন হিসেবে দেখা যাবে কিনা, বা আদৌ কি এই রোলে কি দেখা সম্ভব হবে, বা দর্শকরা কতটা ভালো দিকে নিবে এবং কতটা খারাপের দিকে নিবে, সেটার বিষয় কি বলবো? সেটার বিষয়ে আমি বলব যে যিশু সেনগুপ্তর যা লুক, যা ফিজিক, যা অভিনয়, বস 3 তে যিশু সেনগুপ্ত ভিলেন হলে দারুণ হতো। তবে আমার মনে হয় খাদানের আগে যদি বস 3 আসতো, তাহলে জিনিসটা আরো ভালো হতো। কারণ খাদানে যিশু সেনগুপ্তর ভিলেনের দিকটা অনেকটা এক্সপ্লোর করা হয়ে গেছে। তো আবার মির্জা 2 তেও তিনি থাকছেন ভিলেন হিসেবে। তো আমার মনে হয় বস 3 তে যদি আগে আসতো এবং ভিলেন থাকতেন তাহলে অনেকটা বেটার হতো। এখন এলেও যে ভালো হবে না তা নয়। কিন্তু এখন এলে ক্যারেক্টারটা একদম খুব ভালোভাবে লেখা থাকতে হবে এবং হিরোর প্যারালাল ক্যারেক্টার থাকতে হবে। কারণ ভিলেন যত স্ট্রং হবে, হিরোর ততটা আরো বেশি ক্যারেক্টারের দম থাকতে হবে তাকে দমন করার জন্য। তখন কিন্তু সিনেমাটা ওভারঅল ভালো হবে। যদি আমরা ওই সিকান্দারের মতো দেখি যে সালমান খানের সামনে ভিলেনের কোনো ইয়েই নেই, একটা গুলি মারলো সে মরে গেল, একটা ঘুষি মারলো সে মরে গেল, ওরকম ভাবে ভিলেন থেকে লাভ নেই। ভিলেন প্রচন্ড স্ট্রং হতে হবে, তার ক্যারেক্টারটা আলাদা করে খুব ভালো করে লিখতে হবে। ও যিশু সেনগুপ্ত দারুণ পারফর্মার, তিনি ফাটিয়ে দেবেন। তো আমার মনে হয় এমন কিছু বস্তিতে নিলে এমন কিছু করা উচিত যাতে লোকে খাদান বা বরবাদ বা অন্য কোনো ছবির সাথে কোনো রকম মিলই না পায় এই ভিলেনের, একদম আলাদা আলাদা রকমের কোনো ভিলেন, তাহলেই জমবে, নাহলে কিন্তু জমবে না। আমরাও এটা চাই। তো বস থ্রিও কিন্তু আসার কিন্তু গুঞ্জন বেশি শুনতে পেরেছি আমরা। সুপারস্টার জিতেও কিন্তু বলেছে, তাকে প্রশ্ন করা হয়েছে, তুমিও দেখেছো, তুমি যেহেতু তোমার চ্যানেলে এভরিথিং খুব ভালো ভালো আপডেট দাও এবং সত্যি আপডেট দাও, জেনে শুনে। এটা আমরাও দেখি, তোমার দর্শকরাও দেখে, তোমার ভক্তরাও যারা আছে তারাও দেখে যে তুমি ঠিক আপডেট দিছো। তো তোমাকে প্রশ্ন আমি একটা করছি যে সুপারস্টার জিতকে যখন ইন্টারভিউ প্রশ্ন করা হয় যে বস থ্রি আসবে, তো তিনি বলে যে আসবে, কিন্তু এখন তিনি গল্প পাচ্ছে না, বা তার কাছে কোনো স্ক্রিপ্ট নেই, বা কেউ নিয়ে যাচ্ছে না, বা এরকম ভাবে কোনো স্ক্রিপ্ট তৈরি করতে পারছে না। তো বস টু আমরা যেটা দেখেছি সেটা কি আর কি, অনেকে বলছিল, আবার কেউ বলছিল না যে বস টু যে স্ক্রিপ্টটা, গল্পটা, এটা সুপারস্টার জিতে কি তৈরি করেছে। হ্যাঁ, বস টু স্ক্রিপ্টটা সুপারস্টার জিদেরই লেখা। তবে আমি বলব যে বস টু যে সময় বেরিয়েছিল, এখন যদি বস থ্রি আসে, তো সেটা কিন্তু অনেক ভালো হতে হবে। কারণ এখন লোকের যা টেস্ট হয়ে গেছে, একটা খাজা গল্প দিলে কিন্তু লোকে দেখবে না। প্রথম কথা স্ক্রিপ্ট খুব ভালো হতে হবে। দ্বিতীয় কথা স্ক্রিন প্লে খুব এনগেজিং হতে হবে, যে সিটে আমি ২ ঘন্টা ২.৫ ঘন্টা বসে থাকতে পারি। আর ডিরেকশন ফাটাফাটি হতে হবে। ডিরেকশনে এইসব জায়গায় যদি কোনো লুজ দেওয়া হয়, তাহলে কিন্তু খুব মুশকিল আছে। আর বস টু কিন্তু যদি খুব ভালো করে তোমরা দেখে থাকো, বস টু কিন্তু মেইনলি বিজনেস করেছে বাংলাদেশে। ঠিক আছে? আর সেই সময় বাংলাদেশে জিতের হিউজ ক্রেজ ছিল। অনেকদিন বাদে কিছু সিনেমা তার রিলিজ করেছিল একসাথে। তো এখন কিন্তু সিচুয়েশনটা সেম নয়। এখন কিন্তু দর্শক যদি ভালো গল্প না পায়, ভালো স্ক্রিন প্লে না পায়, ভালো ডিরেকশন না পায়, তাহলে কিন্তু এখানে কতটা চলবে আমার যথেষ্ট ডাউট আছে। ওইজন্য খুব মানে মানে আটঘাট বেঁধে এটা নামা উচিত। সময় নিচ্ছে নিক। কিন্তু সময় নিয়েও যদি আরো ৫ বছর বাদেও যদি আসে, কারণ এটা হবে, জিদ্দা বলে দিয়েছেন, ডেফিনিটলি হবে। কারণ এটা বাংলার অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজি।
তো এটা করতে গেলে কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করে নামা দরকার আছে। হুট করে আমি নেমে গেলাম বস 3 করতে হয় বলে করলাম। সেই অডিয়েন্স কিন্তু জিতের এখন আর নেই এখানে। ঠিক আছে? কারণ সিঙ্গল স্ক্রিন গুলো বন্ধ হয়ে গেছে। কারণ মাল্টিপ্লেক্স চলছে। মেক্সিমামই সব মানে মাল্টিপ্লেক্স। সিঙ্গল স্ক্রিনের সংখ্যা খুবই কম। বস 3 2017 বস 2 2017 এ বেরিয়েছিল তখন যা সিঙ্গল স্ক্রিন ছিল, এখন তার থেকে অনেক 50% এর বেশি কমে গেছে। সেই জিনিস এখন কিন্তু চলবে না। এখন এমন সিনেমা করতে হবে যেটা মাল্টিপ্লেক্সের দর্শকও কিন্তু দেখতে যাবে এবং তাদের পছন্দ হবে। পছন্দ না হলে ১ সপ্তাহ পরে তো উঠে যাবে। পছন্দ হলে আমি আরো ১০ জনকে বলবো, তারা আসবে, দেখবে। বহুরূপীর ক্ষেত্রে যেটা হয়েছে বা মেক্সিমাম ওয়ার্ড অফ মাউথ সিনেমার ক্ষেত্রে যেগুলো হয়। তো সেটা কিন্তু খুব প্রয়োজন এবং অবশ্যই পাবলিসিটিটা খুব প্রয়োজন কমার্শিয়াল ছবির ক্ষেত্রে, যেটা খাদানের ক্ষেত্রে হয়েছে। নাহলে কিন্তু শুধু ভালো সিনেমা করলেও আজকের দিনে খুব মানে ডিফিকাল্ট এখানে চলা। ওখানে চলবে, বাংলাদেশে চলবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, খুব ভালোই চলবে। কিন্তু এখানে চলতে গেলে এই জিনিসগুলো ডেফিনিটলি ফলো করতে হবে। আমি বারবার বলে এসেছি, এখনো বলছি, ভবিষ্যতে একই কথা বলব। আমিও এটা চাই। তো দর্শকরাও কিন্তু এখন বুঝেছে যে তারা এখন রিমেক মুভি চায় না। তারা এখন অরিজিনাল মুভি চায়, তারা কমার্শিয়াল মুভি চায়। পুষ্পার মতো, পুষ্পা 2 এর মতো মুভি এবং সালার, জাওয়ার পাঠানের মতো কিন্তু তারা মুভি দেখতে চায় এবং তারাও ভালোবাসে। তো সুপারস্টার জিতেও কিন্তু এখন বুঝতে পেরেছে যে আগের ইন্ডাস্ট্রি আর এখন ইন্ডাস্ট্রি কিন্তু অনেক তফাৎ। আগের ইন্ডাস্ট্রি কিন্তু এখন কোন মিল নেই। এখন দর্শকরা যেটা চাইছে সেটা হচ্ছে মাসালা কমার্শিয়াল মুভি দর্শকরা চাইছে। যেভাবে রাবণ বাংলা ইন্ডাস্ট্রিতে এসেছে এবং রাবণ মুভি যে সময় এসেছিল সে হাইপটা কিন্তু আরো বেশি ক্লোজ করেছে এবং সেটা যদি প্যান ইন্ডিয়া রিলিজ হতো তাহলে এটার হাইপটা কিন্তু আরো বেশি থাকতো। কারণ আমরা চেঙ্গিজ মুভির ক্ষেত্রে দেখেছি, চেঙ্গিজের কিন্তু হাইপটা কিন্তু বলিউডে গিয়েও কিন্তু সালমান খানের সাথে কিন্তু একটু বড় ধরনের ক্ল্যাশ করছে। তো সেখানে কিন্তু তো ভাবো যে সুপারস্টার জিৎ এবং সালমান খানের সাথে ফেস করতে গিয়েছে। আমরা এর আগেও দেখেছি, তারপর থেকে কিন্তু কোনোদিন হয়নি। বা রেস মুভি এরকম সাথে দেখেছি সুপারস্টার জিৎ কিন্তু ফেস করছে, সেটাও কিন্তু ভালো পারফরমেন্স এনেছে। বাচ্চনের মতো মুভি দেখেছি আমরা। তো এখন কিন্তু সুপারস্টার জিতেও কিন্তু চাইছে যে বস থ্রি মুভি এরকম ভাবে তৈরি করার জন্য যাতে দর্শকরা এক্সপার্ট হয়ে হলে যায় এবং হলে গিয়ে যে বুঝতে পারে না তারাও যে মুভি চেয়েছে সেই মুভিটাও যেন তারা পেয়েছে, এরকম ভাবে কিন্তু চাইছে। কিন্তু গল্প কিন্তু মেন পাচ্ছে না। তো তুমি সুপারস্টার জিতকে যদি একটা ভালো মুভি আশা করবে তার কাছ থেকে, তোমার কিন্তু প্রথম একটা গল্প কিন্তু তার কাছে নিয়ে যেতে হবে। সেই গল্পটা যেন তিনি ভালো বলে এবং ভালো লোক যেন রাজি হয়, এটা কিন্তু করতে হবে। তো এরকম কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে নেই বা তোমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু নেই এরকম। তো দেখো, রাবণ মুভি যে সময় এসেছিল সেই সময় হাইপটা তো দেবের কিন্তু, আমরা যদি দেবের কথা বলি, তিনি কিন্তু বলেছিলেন যে যদি রাবণ হয় সুপার ডুপার হিট হয় বা ভালো একটা বক্স কালেকশন এনে দিতে পারে তাহলে তিনি করবেন। তিনি কিন্তু তার কথা রেখেছেন। তো খাদানও যে এরকম হাইপটা যে পেয়েছে, যে খাদান যে সময় এসেছিল দেবে কিন্তু পুরো ছক্কাটা কিন্তু ঠিক সময় ধরেছে এবং ঠিক টাইম কিন্তু ঠিক সময় দিয়েছে তিনি। তে খাদান মুভি কিন্তু রিলিজ ডেটও কিন্তু তিনি পিছিয়ে দেয়নি, তো ঠিক সময়ে এসেছে। তো এই যে খাদান মুভিতে একটি বড় একটা বক্স অফিস এনে দিতে পেরেছে এবং দর্শকরা যে ভালোবাসা দিচ্ছে, এতদিন পরে দেবে কামব্যাক করেছে আবার বড় অ্যাকশন মুভিতে এবং বাজেটও বেশি। সেটা সম্পর্কে তুমি কি বলবে যে দর্শকরা যে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে খাদানের মতো মুভি এবং খাদানের মতো 2 মুভি দর্শককে এখনো চাইছে। তো কিসের জন্য চাইছে? এটার বিস্তারিত একটু বলো। বিস্তারিত বলতে আমার যে ভার্শনটা আমি বলব সেটা হচ্ছে, প্রথম কথা, দেব প্রচন্ড বুদ্ধিমান একজন প্রোডিউসার এবং যে কাজটা করেন খুব ভালোভাবে করেন। দ্বিতীয় কথা হচ্ছে, খাদানের গল্পটা অনেকদিন ধরে সিলেক্ট করা হয়েছে এবং অডিয়েন্সের যে পালসটা ধরা হয়েছে যে এখানকার গল্প বলবো। আমি মারধার, গুন্ডাগার্দি এগুলো এই টাইপের বলবো না। মারপিট থাকবে ডেফিনিটলি, কিন্তু এখানকার কয়লা খনির ওপর বেস করে গল্প, অর্থাৎ বাঙালিয়ানা যেটা বলে। আমরা যে কমপ্লেন করে থাকি দর্শকরা যে সাউথের কপি বা সাউথের মতো করেছে, মির্জার ক্ষেত্রে এরকম অ্যালিগেশন এসেছিল। মির্জা কিন্তু খুব ভালো সিনেমা হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি চলেনি। তো খাদানের ক্ষেত্রে সেই ব্যাপারটা প্রথম থেকেই করা হয়েছে। দ্বিতীয় কথা, কন্টিনিউয়াস আপডেট দিতে থেকেছে। আর সবচেয়ে বড় কথা, যেটা অনেকে জানে না বা বুঝতে পারে না, সেটা হচ্ছে দেব কিন্তু তার আগে একটা অডিয়েন্স তৈরি করে ফেলেছে। প্রজাপতি, টনিক, তারপরে অন্য যে সিনেমাগুলো করেছে ব্যোমকেশ, বাঘা যতীন, এগুলো করে কিন্তু সে একটা অডিয়েন্স তৈরি করে ফেলেছে এবং লোকে এটা বুঝে গেছে দেবের ছবি মানে কিন্তু ভালো কিছু আমরা পাবো। সেই যে মাল্টিপ্লেক্স অডিয়েন্সটা দেব তৈরি করতে পেরেছে ওই ছবিগুলোর মাধ্যমে, ফ্যামিলি ড্রামার মাধ্যমে, তার কিন্তু একটা পোর্শন, সার্টেন পার্সেন্টেজ কিন্তু খাদানো দেখতে এসছে। কারণ যখন তোমার একটা ইমেজ তৈরি হয়ে যাবে, না দেব তো ভালো সিনেমা বানায়, এবার একটা খাদান নিয়ে এসে দেখি না কিরকম করে। ঠিক আছে, যারা ফ্যামিলি ড্রামার দর্শক তারাও কিন্তু অনেকে গেছে এই ছবিটা দেখতে, খাদান। তো এই একটা ছিল ব্যাপার।
প্রমোশনটা মারাত্মক লেভেলে করেছে, এরকম প্রমোশন ভাবাই যায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে এক্সেসিভ প্রমোশন হয়ে যায়, সেটা আমার ভালো লাগে না, কিন্তু একদম স্ট্র্যাটেজিটা ঠিক নিয়েছিল যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে করব, বিভিন্ন ইভেন্ট করব, সেটা করেছে। গল্পের মধ্যে বাঙালিয়ানা ছিল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা প্রচন্ড সাপোর্ট করেছে। কেন কিভাবে সেটা আমি জানি না, কিন্তু নিশ্চয়ই প্রোডাকশন হাউসের তরফ থেকেও কিছু ইনপুট ছিল। প্রচন্ড সাপোর্ট করে জিনিসটাকে এমন ভাবে ছড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, পুরো আগুনের মতো ছড়িয়ে গেছে যে খাদান একটা খুব ভালো সিনেমা হয়েছে। খাদান ভালো সিনেমা যে ডেফিনেটলি, কিন্তু খুব অসাধারণ কিছু হয়নি। যতটা বক্স অফিস অতটা অসাধারণ ছবি হয়নি। ভালো সিনেমা ডেফিনেটলি হয়েছে, কিন্তু এটা সোশ্যাল মিডিয়ার থ্রুতে জিনিসটা আগুনের মতো ছড়িয়ে গেছে। যে খাদান দেখেছি, ভালো হয়েছে, দেখতে হবে, হ্যান ত্যান এই ব্যাপার। তো এইসব কারণে কিন্তু অনেকগুলো কারণ, প্লাস রিলিজ ডেটটা যেভাবে সিলেকশন করা হয়েছে, যারা একটু বুদ্ধিমান তারা ওখানে ভালো করে দেখলেই বুঝতে পারবে যে ওই খাদানকে মোটামুটি ৭ থেকে ৮ খানা হলিডে এবং সেমি হলিডে রাখা হয়েছে খাদান মুক্তি এবং তারপরে। ঠিক আছে? শনি রবি ছিল, ২৫শে ডিসেম্বর ছিল, 1 জানুয়ারি ছিল, এবার 31 ডিসেম্বরটাও লোকে উৎসবের মুডে থাকে। এরকম করতে করতে কিন্তু মোটামুটি ৭ থেকে ৮ খানা হলিডে তারা হলিডে বা সেমি হলিডে বা যেদিন যে সময় লোকে সিনেমা দেখতে যায় ওরকম একটা ফেস্টিভ মুড তাদের মধ্যে ছিল। এবার এই জিনিসগুলো সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা ব্যাটে বলে হয়ে মারাত্মক জায়গায় পৌঁছে গিয়ে এই ভয়ঙ্কর একটা সাকসেস কিন্তু খাদান পেয়েছে। তো সব দিক থেকে কিন্তু দেবকে বুদ্ধি খাটাতে হয়েছে। এটা যদি নন হলিডেতে রিলিজ করতো, রেজাল্টটা কিন্তু অন্যরকম হতো। আর এখানে কিন্তু একটা দুটো হলিডে নয়, জিদ্দা যেটা করে ঈদের দিনে মুক্তি দেয়, সেখানে ১ দিন বা ২ দিন হলিডে হতে পারে। বা শনি রোববারটা হতে পারে। এক্ষেত্রে ৬ থেকে ৭ খানা বা ৮ খানার মতো কিন্তু হলিডে বা সেমি হলিডে বা মানে লোকে উৎসবের মুডে আছে, হালকা আছে, লোকে ছুটিও নিয়ে ওই সময় অনেকে ছুটিও নেয় ডিসেম্বরের শেষে। অফিস ছুটিও নেয় অনেকে। অনেকে ছুটি বেঁচে থাকে, ছুটি নেয়। ওই সময়টাকে কাজে লাগিয়েছে দেব। ওই জন্য প্রজাপতি 2 কে কিন্তু পোস্টপোন করে দিয়েছে। তো এই স্ট্র্যাটেজি গুলো কিন্তু সে কাজে লাগিয়েছে অ্যাজ এ প্রোডিউসার, অ্যাজ অ্যান অ্যাক্টর কাজে লাগিয়েছে বলে সে আজকে এই জায়গায় সফল। এবং পরবর্তীকালেও যখন কিছু সে করবে তখনও সে সব দিক থেকে আটঘাট বেঁধেই কিন্তু নামবে। রিলিজ ডেট, প্রমোশন, স্ক্রিপ্টিং, বাঙালিয়ানা এগুলো কিন্তু সে আটঘাট বেঁধেই নামবে। তাই আমার মনে হয় এটাই যে সাকসেসের তার রহস্য। তিনি অনেক পারফরমেন্স দিয়েছেন এবং খাদানের সব থেকে বড় সাফল্য যদি আমি বলি তাহলে এটা প্রমোশন। তিনি যে গ্রামে গিয়ে, গ্রাম অঞ্চলে গিয়ে এবং বাড়িতে গিয়ে কিন্তু প্রমোশন করেছে। সবার সাথে কিন্তু দেখা করেছে, সাক্ষাৎকার করেছে। তো এই জার্নিটার জন্য কিন্তু তার খাদান মুভি কিন্তু সবথেকে বড় অবদান রেখেছে এবং সবাই কিন্তু দেখেছে। তো ছোট বড় থেকে কিন্তু সবাই গিয়েছে। তো আমরাও আশাবাদী যেন দেখবেন যে রঘু ডাকাত মুভি সেটাও আছে। তো সামনে তার বড় বাজেট নিয়ে কিন্তু রঘু ডাকাত শুটিং কিন্তু শুরু করেছে। অলরেডি কিন্তু শুটিং শেষ হওয়ারও কিছু দৃশ্য আমরা দেখতে পেয়েছি এবং শেয়ারও করেছে। তো মারাত্মক লেভেলে কিন্তু ঘাম ছড়িয়ে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু টাকা অনুষ্ঠান করছে। তো এখন যে জিতের ক্ষেত্রেটা আমরা দেখতে পাই যে ও জিতের ভক্তরা বলে এবং ফ্যান্সরা বলে যে সুভাষটা জিতের যদি ভালো একটা প্রমোশন যদি ধরে রাখতে পারতো বা সুভাষটা তেল যেভাবে প্রমোশন করেছে তিনি যদি সেভাবে একটা প্রমোশন করতো তাহলে তার মুভিটি আরো বেশি বক্স অফিসে এনে দিতে পারতো এবং দর্শকরাও একটি ভালো জেনারেশন করতে পারতো। এটা কিভাবে দেখছো? দেখো, সবার প্রমোশনাল স্ট্র্যাটেজি সেম নয়, কিন্তু বেসিক কিছু জিনিস আছে যেগুলো প্রয়োজন। যেমন এগুলো পুরোপুরি আমার বক্তব্য। আমি কিন্তু পরিষ্কার কথা, এটা কোনো জ্ঞান নয়, এটা আমার বক্তব্য, আমার এটা মনে হয়। বাংলা সিনেমার ফ্যান হিসেবে বহু বছরে বাংলা সিনেমা ফলো করি, আমার এটা মনে হয় যে প্রমোশনটা স্টার টু স্টার ভ্যারি করে। পাঠানে কিন্তু শাহরুখ খান কোনো প্রমোশন করেনি, কিন্তু পাঠান কিন্তু মারাত্মক হিট হয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে? দেখেছি। এবার ব্যাপার হচ্ছে হ্যাঁ, এবার যেটা জিদ্দার ক্ষেত্রে হচ্ছে যে উনি একদমই প্রমোশন করছেন না, বা রিলিজ হওয়ার কদিন আগে লোকে জানতে পারছে, সেইটা একটা বড় ব্লান্ডার। মিনিমাম প্রমোশন, হ্যাঁ, দেবের মতো ওরকম এত এক্সটেন্সিভ না করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম টুকু প্রমোশনটা করা প্রয়োজন, এবং বেশ কিছুদিন আগে থেকে। দ্বিতীয় কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার সাথেও কানেকশনটা খুব প্রয়োজন আছে। বিভিন্ন ক্রিয়েটার, বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের সঙ্গেও একটা কানেকশন, তাদের প্রোডাকশন হাউস থেকে তাদের সাথে যোগাযোগ করে সিনেমাটা প্রচার করা, এটারও প্রয়োজন আছে। এবং শুধু এটা করলে তো হবে না, কারণ স্ক্রিপ্ট গুলো সিলেকশন কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। বুমেরাংটা এক্সেপশনাল। বুমেরাংটা খুব বেশি কালেকশন করতে পারেনি, ১০ কোটি ১৫ কোটি করে না, দুঃখজনক, কিন্তু বুমেরাংটা দারুণ সিনেমা ছিল। স্ক্রিপ্ট, ডিরেকশন, স্ক্রিন প্লে সব দিক থেকে। কিন্তু বুমেরাং বাদ দিয়ে বাকি সিনেমাগুলোর মধ্যে কিন্তু অনেক কিছুই খামতি থেকে গেছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে স্ক্রিপ্ট সিলেকশনটা সবার আগে এবং ডিরেক্টর সিলেকশনটা সবার আগে ভালো করতে হবে। তারপর থাকছে প্রমোশন। এবং দেবের একটা ব্যাপার যেরকম আছে যে অডিয়েন্সকে, তার তার যে ফ্যান এবং অডিয়েন্স সবাইকে কিন্তু সে এনগেজ রাখে। রঘু ডাকাতের
শুটিং শুরু হওয়ার আগে একটা ছবি দিয়ে দিল, কাল থেকে শুটিং শুরু হচ্ছে। মুহূর্তের আগে একটা ছবি দিয়ে দিল। ফার্স্ট শিডিউল র‍্যাপ হওয়ার পরে একটা ছবি দিয়ে দিল। সেকেন্ড শিডিউল চলাকালীন একটা সবাই মিলে খাচ্ছে গরমের মধ্যে ঝাড়খণ্ডে সম্ভবত সেটা একটা ছবি দিল। এভাবে লোকের তো একটা এনগেজ থাকছে, প্লাস লোকের এক্সাইটমেন্টটা বাড়ছে। জিদ্দার ছবির ক্ষেত্রে তো আদ্যপান্ত কোনো আপডেটই, কোনো ছবি-টবি কিচ্ছু নেই। আর দেব কি শখে এই ছবিগুলো ছাড়ে? ডেফিনেটলি নয়। এটাও কিন্তু সিনেমার প্রমোশনেরই পার্ট। ১ বছর এই খাদান যে হয়েছে তার কিন্তু যবে থেকে তার অ্যানাউন্সমেন্ট টিজার এসে তবে থেকে কিছু না কিছু ছাড়তেই থেকেছে। তো এটা প্রয়োজন আছে। আমি একদম বিশাল গ্রামে-গঞ্জে সব জায়গায় গিয়ে করলাম সেটা অবশ্য ডেফিনিটলি সব ক্ষেত্রে দরকার নেই। কিন্তু যেহেতু এখন অডিয়েন্সটা কমে গেছে এখন দরকার। কিন্তু তাছাড়াও অডিয়েন্সকে সবসময় আপডেটেড রাখাটা প্রয়োজন। আমি এইটা করছি, আমার সেকেন্ড শিডিউল শুরু হলো, শেষ হলো। তুমি তো ভাই সিনেমার কোনো সিন তো লিক করছো না। অসুবিধা কি আছে? হ্যাঁ, আমি শিডিউলটা করছি, পরের শিডিউল এখানে। এই ব্যাপার যতটা অল্প আপডেট দিয়ে সিনেমার কিছু রিভিল না করে দেওয়া যায় দিতে থাকো। তাহলে ফ্যান্সরাও আপডেটেড থাকবে, ফ্যান পেজগুলো সক্রিয় থাকবে। বিভিন্ন যে ফিল্মি পেজগুলো আছে বা চ্যানেলগুলো আছে তারাও আপডেট দিতে থাকবে, লোকেও এক্সাইটেড থাকবে। এটা প্রয়োজন আছে। আমার তাই মনে হয়। তবে সবার আগে ডেফিনিটলি স্ক্রিপ্ট এবং ডাইরেক্টর। হাজার ডাইরেক্টর দিয়ে যতই কাজ করাও, যতই ভালো প্রমোশন করো, লাভ কিন্তু তাতে হবে না। তাই মেইন ওই জায়গাটাকে ফোকাস করতে হবে। যে ভালো ডাইরেক্টর আমি নেবো, যারা এস্টাবলিশ ডিরেক্টর বা নতুন কোনো ডাইরেক্টর যার অন্য রকমের ভিশন আছে তাকে নিয়ে আমি কাজ করব। তাহলে কিন্তু জিনিসটা বেটার হবে। তারপরে আসছে প্রমোশন। সেটা কি করতে হবে সেটা তো আমি বললাম আমার যেটা মনে হয়। আমরাও এটাই চাই। তো সুভাষটা যেভাবে যে প্রমোশন করে মোটামুটি ভালো হয়েছে। বেশি আবার প্রমোশন করলেও আবার বাধা হয়ে দাঁড়াতে পারে। দর্শকরা কিন্তু আর কি অন্য চোখে দেখবে না। তো আমরা দেখি সুভাষজিতের সেই ক্ষেত্রে তো এখনো দেখছি। তো তুমি যে কথাটা বললে যে বুমেরাং মুভি, তো বুমেরাং মুভি কিন্তু অল টাইম কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। খুব ভালো একটা কালেকশন না এনে দিলেও কিন্তু তাদের যে বাজেট সেটা কিন্তু অতিক্রম করে গিয়েছে। তো দর্শকরা কিন্তু বাংলাতে এরকম তাও আবার রোবট আবিষ্কৃত একটা মুভি পেয়েছে। তো এটা কিন্তু দর্শকরা দেখেছে। তারপরে কিন্তু মোটামুটি ভালোই কালেকশন করে দিয়েছে। তো এই যে এই জার্নিটা যে সুপারস্টার জিততে পার করেছে এবং বুমেরাং এবং মানুষ এবং চেঙ্গিস, এই ৩ টে মুভি আমি দেখেছি। বুমেরাং, মানুষ এবং চেঙ্গিস, এই ৩ টে মুভি অটো প্ল্যাটফর্মে কিন্তু এখন আসে। এটার যে বিষয় নিয়ে কিন্তু অনেক দেখছি, গুঞ্জনও শুনছি এবং অনেক ভক্তরা বলছে যে বাজেটের দ্বিগুণের কারণে কিন্তু কেউ কিনছে না বা বড় স্যাটেলাইট কিন্তু বড় প্ল্যাটফর্ম কিন্তু কিনে নিতে রাজি হচ্ছে। তো সুভাষটা জিতের সাথে কিছু আবার সাক্ষাৎকারও হয়েছে। সুভাষটা জিতের সাথে এই কথা বলেছে তারা এই মুভিটা যদি কিনতে রাজি হয় বা চালাতে রাজি হয় তাহলে তাদের মনের মতো চালাবে। সুভাষটা জিতের ফেসবুক পেজে বা গ্রাসরুট এন্টারটেনমেন্ট একটু বড় প্ল্যাটফর্ম সেখানেও যেন না চালাতে। এটা এটা কিসের জন্য? এটা কি সত্যি না আসলে ফেক? তা সত্যি মিথ্যে এক্স্যাক্টলি তো জিৎদার হাউসই বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না। তবে আমার যেটা মনে হয় জিৎ এমন একজন সুপারস্টার যার মানে টেলিভিশন রেটিং পয়েন্টস বা টিআরপি হাই থাকে, বিশাল হাই থাকে তার যে ছবিগুলো টেলিভিশনে আসে। এবং রাবণ কতগুলো চ্যানেলে তার কেনা হয়েছে, ঠিক আছে? রাবণ কতগুলো চ্যানেলে কেনা হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে সেরকম ব্যাপার নয় যে বিক্রি হয়নি, বিক্রি হবে না, এরকম ব্যাপার কিছুই নয়। বক্স অফিসের সাথে সবসময় ডিপেন্ড করে না। ঠিক আছে? কারণ বড় সুপারস্টারদের ছবি যদি নাও চলে, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। 'গডফাদার' বলে একটা ছবি এসেছিল চিরঞ্জীবী, সালমান খান ছিল ওর মধ্যে। আমি একমাত্র হলে দর্শক ছিলাম, আর কোন দর্শক ছিল না। সেটাও নেটফ্লিক্সে আছে। ঠিক আছে? তো এইটা ফালতু কথা। বক্স অফিস বা হ্যান-ত্যান, বক্স অফিস সবারই ভালো ছিল। মানুষেরটা ঠিক ছিল না। বাকি সবারই মোটামুটি ডিসেন্ট আছে। আর 'চেঙ্গিজ' তো হাইয়েস্ট গ্রসার ছিল ২০২৩ এ। ঠিক আছে? এবার জিদ্দার যেটা ব্যাপার, জিদ্দার নিজস্ব কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। ওই বিক্রি করতে হলো করে দিলাম। ঠিক আছে? সেন্টিমেন্টাল ওই ইয়াসের বিক্রি হয়ে গেছে। সেন্টিমেন্টাল কোটি টাকা কামিয়েছে। সেটা কোনো ইস্যু নয়। কথাটা হচ্ছে যে তার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ভাই আমি এটা হলে করব, নাহলে করব না। তার জন্য জিদ্দাকে অনেকে ইগোইস্টিক বলে। ইন্ডাস্ট্রিতে তার অনেক সমস্যাও ক্রিয়েট হয় বিভিন্ন সময়। অনেক সিনেমাও তাকে ছাড়তে হয়। এই 'রক্তবীজ' ছেড়ে দিয়েছে যে আমি লিড ছাড়া করব না, হ্যান-ত্যান এই ব্যাপার আছে। বিভিন্ন প্রজেক্ট 'খাকি দা বিহার' চ্যাপ্টারও সে লিড ছিল না, ভিলেনের চরিত্র অফার করে ছেড়েছিল। এবার ব্যাপার হচ্ছে আমার যেটা মনে হয় যে যে ডিলটা হচ্ছে, ডিলটা নিয়ে তিনি খুশি নয় এবং গ্রাসরুটের বা জিৎ ফিল্ম ওয়ার্কসের একটা বড় আয়ের সোর্স হচ্ছে রিলস। এবার তারা সবসময়ই চাইবে যে ভাই আমার সিনেমার রিলস যেন আমি আপলোড করতে পারি। হুম। এবার সেটাতে হয়তো ওটিটি প্ল্যাটফর্ম গুলো হয়তো রাজি হচ্ছে না। যে না আমরা পুরো সত্ত্বটা আমরা নেবো। আর এরা বলছে যে না আমাদের কিন্তু ওই সত্ত্বটা লাগবে যে আমরা বিক্রিও করব প্লাস রিলসও আপলোড করব। তো এই জিনিস নিয়ে চলছে। বিক্রি হচ্ছে না এটা ফালতু কথা। সুপারস্টার জিতের ছবি বিক্রি হবে না। এটা যারা বলছে তার থেকে হাস্যকর কথা হতে পারে না। তো এই
দরাদরি বা দামাদামিতে কিছু একটা হচ্ছে, বা এটা হতে পারে দাম হয়তো জিদ্দা বলছে আমার চেঙ্গিজের জন্য 5 কোটি টাকা লাগবে স্যাটেলাইট, তারা বলছেন আমরা 3 কোটি দেবো। সেটা হতে পারে একটা বার্গেনিং, যেটা মোদ্দা কথা হচ্ছে বার্গেনিং ইস্যু যেটা হচ্ছে সেটা, প্লাস টার্মস এন্ড কন্ডিশনের কিছু প্রবলেম হচ্ছে। তবে আশা করা যাচ্ছে যে এবার খাকি দা বেঙ্গল চ্যাপ্টার আসার পরে জিদ্দা হয়তো এটাই ওয়েট করছিল যে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার আসবে, সাকসেস হবে এবং সেই যে দামটা তার বাড়বে। মানে আগে যদি কেউ চেঙ্গিস 5 কোটি 4 কোটি দাম দিত, সে এখন হয়তো 4.5 কোটি দেবে, 5 কোটি দেবে। এটা আমাদের আর কিছুদিন ওয়েট করলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে ব্যাপারটা কি ছিল। এবং আমার যতদূর মনে হয় যে সামনের বছরে আশা করছি আমরা এই প্রত্যেকটা ছবি আমরা স্যাটেলাইটে দেখতে পারবো। এটাও আমি আশাবাদী যে সুপারস্টার জিতের পর 3টে মুভি যেন নতুন ভালো কালেকশন পেয়েছে। শুধু মানুষ মুভিটা যেহেতু বাংলাদেশের পরিচালক সঞ্জয় সামন্তার, তিনি মুভিটা ভালো একটা সাকসেসফুল এনে দিতে পারেনি। তারপরও অ্যাকশনে ভরপুর কম ছিল না, দর্শকরা ভালোবাসা দিচ্ছে, দর্শকরা বুঝিয়েছে যে মুভি করতে হলে সুপারস্টার জিতকেই অ্যাকশন সুপারস্টার হিসেবে রাখা উচিত, এবং অ্যাকশন মুভি যদি করতে হয় তাহলে সুপারস্টার জিতকেই রাখা দরকার। কারণ তিনি ফ্যামিলি ড্রামা মুভি দিয়েও কিন্তু তার ক্যারেক্টার কিন্তু ফুটিয়ে তুলেছেন, এবং অন্য বিষয় অ্যাকশন মুভি যে কোনো মুভি তার কিন্তু পারফরমেন্সটা আমরা দেখতে পাই সেরকম হয়। তো এটাই আশাবাদী যেন তিনটে মুভি এখন আরেকটি গুঞ্জন সবচেয়ে বেশি শুনতে পাচ্ছে যে দর্শকরা কিন্তু এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার ভাবে বুঝতে পারছে না। তো অনেকে দেখছে যে ফেক আইডি বা ফেক ভিডিও দিয়ে আরকি চ্যানেল আরকি অনেক আপডেট দিয়ে থাকে। তো সেটা দিয়ে ভক্তরা কিন্তু বুঝে যায় হ্যাঁ, এই আপডেটটা সত্যি। তো এই আপডেটে তুমি একটু দর্শকদেরকে একটু বুঝিয়ে দিবে যে সুপারস্টার জিতে যে আমরা দেখেছি খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজ, এটা তো অলরেডি বলিউড জয় করে ফেলেছে। তো ভালো একটা সাকসেসফুল এনে দিতে পেরেছে। এটার জন্য যে নেটফ্লিক্স তার সাথে সুপারস্টার জিতের একটি সাক্ষাৎকার হয়েছে বা একটা আড্ডা হয়েছে, যে সুপারস্টার জিতের চেঙ্গিস মুভি এবং বুমেরাং এবং মানুষ মুভি 3টে মুভি কিনার চুক্তি চলছে। তো এটা কতটা সত্যি? দেখো, আমি যেটা বললাম বার্গেনিং এর ব্যাপারটা তো আছে। আর যারা এই কথাগুলো বলছে যে বুমেরাং, মানুষ এগুলো ইয়েতে মানে কেনাকাটার ব্যাপার চলছে নেটফ্লিক্স এর, আমার মনে হয় না একদমই সত্যি বলে। কারণ চেঙ্গিজের ব্যাপার হচ্ছে প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছিল হিন্দি ভার্সন, চেঙ্গিজের হিন্দি ভার্সনটা হয়তো নেটফ্লিক্স নিতে পারে। আর যদি মানুষ আর বুমেরাং এর কোনো হিন্দি ভার্সন ওরা ডাব করে থাকে, সেইটা হয়তো নেটফ্লিক্সে নিলেও নিতে পারে চান্স কম। বাংলা ভার্সন, বাংলা প্রজেক্ট তো নেটফ্লিক্স নেয় না। বুমেরাং, মানুষ এবং চেঙ্গিজের বাংলা ভার্সন তো নেটফ্লিক্সে আসার কোনো প্রশ্নই নেই। এটা তো সাধারণ ব্যাপার। চেঙ্গিজের হিন্দি ভার্সনটা আসার চান্স খুবই বেশি, নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে আসার চান্স খুবই বেশি। আর মানুষ আর বুমেরাং এর যেটা বললাম, বুমেরাং যেমন হিন্দি গান রিলিজ করেছিল, ওর কোনো হিন্দি ভার্সন ডাবিং আছে কিনা সেটা আমি জানি না। যদি ডাবিং থেকে থাকে এবং মানুষেরও কোনো হিন্দি ডাবিং থেকে থাকে, সেটা হয়তো ওই একসাথে 3টে সিনেমা কিনলে হয়তো একটু কম হবে, বা এরকম কিছু একটা চুক্তি হলে যদি এরকম হয়, তাহলে হয়তো নেটফ্লিক্স নিতে পারে। কিন্তু আমার মনে হয় না, সেগুলোর চান্স খুবই কম। মানুষ আর বুমেরাং এর চান্স খুবই কম, মাইনাসের দিকে বলা যেতে পারে। চেঙ্গিসটা হিন্দি ভার্সনটা নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের কেনার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। বাংলা ভার্সন কিন্তু এটাও না, একদমই নয়। এটাও আমরা জানি সুপারস্টার জিতের যে মুভি করুক না কেন সেই মুভিটি কিন্তু আসতে কিন্তু 1 থেকে 2 বছর সময় লেগে যায়। রাবণ মুভির ক্ষেত্রেও দেখেছি সেই একই ক্ষেত্রে একই ভুল হয়েছে আমাদের সুপারস্টার জিতের সাথে। যে রাবণ মুভি কিন্তু জলসা মুভিজ একটি বড় প্ল্যাটফর্ম, তিনি কিনে নিয়েছেন। তো এটি আসলেও কিন্তু 1 বছর পরে এসেছে, বা এই জানুয়ারি মাসে রিলিজ হলে সামনের বছর জানুয়ারি মাসে আমরা পেয়েছি এই রাবণ মুভি, এরকম ভাবে কিন্তু এসেছে। তো এখন লায়ন মুভির এক্সাইটেড নিয়ে দর্শকরা বেশি আত্মপ্রকাশ করেছে এবং অপেক্ষায় আছে যে বাংলাদেশের পরিচালনায় লায়ন মুভি করবে রায়হান রাফি। তো তুমিও তো অলরেডি রায়হান রাফি ভিডিও দিয়েছো, দেখেছি আমি তোমার চ্যানেল, দর্শকরা দিয়েছে। তো দর্শকরা এই লায়ন মুভির ব্যাপারে ক্লিয়ার হোক। তো দর্শকরা কিন্তু অপেক্ষায় আছে যে সুপারস্টার জিতে এত বছর পর আবার কামব্যাক করবে, তাও আবার কমার্শিয়াল অ্যাকশন মুভি, তাও আবার যা আছে এবং সমুদ্র সৈকতে। এটা কিন্তু রায়হান রাফি অ্যাবসলিউটলি কিন্তু বারে বারে কিন্তু বলে দিয়েছেন, যেহেতু লায়ন মুভির বাজেট বেশি, তো বাজেট নিয়ে কিন্তু বাংলাদেশে শুটিং শুরু হবে। তো এটা কি যদি বাংলাদেশে রিলিজ হয় এবং ইন্ডিয়াতে যদি রিলিজ হয়, এবং 3টে মোট মিলিয়ে রিলিজ হবে, একটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া তোমাদের এখানে এবং প্যান ইন্ডিয়া। তো 3টে মিলিয়ে যদি রিলিজ করে লায়ন মুভি, তাহলে এটা কতটা সাকসেসফুল এনে দিতে পারবে বা বক্স অফিস কতটা ধরে রাখতে পারবে? আদৌ কিছু একটা জিতে কি 30 কোটির মতো কি কালেকশন করে দেখাতে পারবে? এটার বিষয়ে তুমি কি বলবে? 30 কোটি কালেকশন যদি বলো, বাংলাদেশে রিলিজ করলে ডেফিনেটলি পারবে। ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে লায়নের পরিচালককে নিয়ে। এবার আমি আগেও বলেছি, এখনো একটা কথাই বলছি যে
উনি ওনার যে পরিচালনা স্টাইলাইজেশনটা খুব ভালো। জিতকে তিনি একদম দারুণ প্রেজেন্ট করবেন এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি যে টাইপের মুভি বানান বা যে ধরনের যেভাবে ছবিটা বানান, সেটা এখানকার দর্শক কতটা অ্যাকসেপ্ট করবে আমার কিছুটা হলেও ডাউট আছে। সেই হিসেবে যদি এখানকার দর্শকদের মতো করে তিনি প্রেজেন্ট করতে পারেন, তাহলে ছবিটা কিন্তু এখানেও ভালো চলবে এবং প্যান ইন্ডিয়া লেভেলেও ভালো চলবে। আর বাংলাদেশে তো তিনি তার নিজের স্টাইলে করলেও বাংলাদেশে খুব ভালো চলবে। তবে এইটুকু আমি বলতে পারি যে, উনি যদি এই ছবিটি ডাইরেক্ট করেন এবং জিতটাকে তিনি যেভাবে প্রেজেন্ট করবেন, আমি এটুকু জোর দিয়ে বলতে পারি এর আগে কেউ দেখেনি। তিনি যেভাবে জিতদাকে প্রেজেন্ট করতে পারবেন যে স্টাইলাইজড ওয়েতে। সেটা দেখার জন্য আমি ডেফিনিটলি এক্সাইটেড। তবে এইখানকার অডিয়েন্সের পালস বুঝে করতে গেলে হয়তো এখানকার কোনো পরিচালক হলে বেটার হতো। যদি কোনোভাবে না সম্ভব হয়, রায়হান রাফি যদি এখানকার অডিয়েন্স যেটা ধরনের তার পছন্দ, এখানকার অডিয়েন্সদের যেরকম পছন্দ সেইটা একটু রিসার্চ করে, একটু খোঁজ খবর নিয়ে, একটু গবেষণা করে একটু করেন, তাহলে আমার মনে হয় এখানকার অডিয়েন্স এবং বাংলাদেশের অডিয়েন্স প্লাস প্যান ইন্ডিয়া অডিয়েন্স প্রত্যেকেরই কিন্তু ভালো লাগবে। আমার মনে হয় যদি তিনি এই কাজ করেন, সুপারস্টার জিতকে নিয়ে লায়ন মুভি বানাতে চান, তাহলে যদি তুমি যে বললে পরিচালকের ক্ষেত্রে, তার চেনা সূত্রে আমার মনে হয় বাবা যাদব, তিনি বস মুভি করেছেন এবং বস টু করেছেন, দেখেছি অলরেডি, দুটোই কিন্তু সাকসেসফুল দিয়েছেন। আমার সম্ভাবনা মনে হয় তাকে রাখা হবে। তো তিনি যে ব্রিলিয়ান্ট, যে কিরকম তার মাথায় বুদ্ধি আছে এবং কিরকম ভাবে তিনি সুপারস্টার জিতটাকে প্রেজেন্ট করে দেখাতে পারে এবং প্রেজেন্ট করতে পারে, এটা সম্ভাবনা হয় বাবা যাদবকে নিবে, কারণ তার পারফরমেন্স আমি দেখছি ভালো লেগেছে। তিনি আমাদের বাংলাদেশে এসে কিন্তু দানিয়াল সুপারস্টার শাকিব খানের সাথে কিন্তু কাজ করেছে কিছু মুভিতে, তুমি দেখবে already। তিনি সেসব মুভিতে কিন্তু জার্নিটাও কিন্তু দেখিয়েছেন এবং সবকিছু এভরিথিং বুঝিয়ে দিয়েছেন এবং সবকিছু কিন্তু ভালোই মানিয়ে দিয়েছেন। তো আমার মনে হয় সুপারস্টার জিদ্দা এবং রায়হান রাফি দুজনে মিলে এই কথাবার্তা দুজনেই বলে বাবা যাদবকেও নিতে পারে। এটা যদি হয় তাহলে কোনো তো আর সমস্যা রইলো না পরিচালক বা ডিরেক্টর। এটারে কি বলবো? আহ এইটা একটা ইস্যু আছে, সেটা হচ্ছে বাবা যাদব। প্রথম কথা হচ্ছে বাবা যাদবের দুটো ছবি না, তিনটে ছবি হচ্ছে ব্লকবাস্টার। একটা হচ্ছে বস, দ্বিতীয় হচ্ছে গেম 2014 সালে, যেটাকে অনেক জি, জি, জি। অনেক ফ্যান পেজ গুলো লেখে অ্যাভারেজ হ্যান ত্যান। টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেলেই রয়েছে গেম 8,95,00,000 টাকা কালেকশন করেছে। গেম হচ্ছে ব্লকবাস্টার ছবি, দারুণ কালেকশন করেছে গেম। এবং তারপরে হচ্ছে এই বস টু। এবার সমস্যাটা যেটা হচ্ছে বাবা যাদব, যদি তোমরা লক্ষ্য করে দেখো যে কটি ছবি ডিরেকশন, ও বাদশাদা ডনও আছে, 4টে ছবি। জি, তো বাচ্চা এই দাদু। চারটে ছবি মানে ব্লকবাস্টার। কিন্তু সমস্যা হচ্ছে যে 4টে ছবি, বাদশাদা ডনের ব্যাপারটা আমি ঠিক শিওর না, বাট বাকি 3টে ছবি রিমেক ছবি। সরি, বস টুটা রিমেক না, জিদ্দার গল্প, কিন্তু বস এবং গেমটা কিন্তু রিমেক ছবি। বাদশাদা ডনও সম্ভবত রিমেক ছবি। তো রিমেক ছবিকে করা আর অরিজিনাল গল্পে করা, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স ডেফিনেটলি আছে। প্লাস ওই সময়কার দর্শকদের পছন্দ আর এখনকার পছন্দের মধ্যে কিন্তু মানে অনেক পরিবর্তন আছে। এখন ওই পারিয়া যেরকম করেছেন, ছবিটা যেরকম হয়েছে এখানে, ঠিক আছে, সেই রকম টাইপের একটু কমার্শিয়াল ছবি হলে, একটু অন্য ধাঁচের, একটু অন্য ফ্লেভারের হলে, অন্যরকম ডিরেকশন থাকবে, সেইটা হলে কিন্তু এখানে খুব ভালো হয় বলে আমার মনে হয়। তো বাবা যাদবকে আমার মনে হয় হয়তো যদি, হ্যাঁ, আগে করেছিল বলে রাখলো, সেইটা যদি হয়তো হতে পারে। আদারওয়াইজ আমার মনে হয় না বাবা যাদব খুব একটা ভালো অপশন এই মুহূর্তে হবে, যদি অরিজিনাল গল্পে ছবি হয়। তথাগত মুখার্জির কথা বলছিলাম আমি, পারিয়া ছবির কথা। দারুণ, মানে সিনেমাটা ব্লকবাস্টার না হলেও মানে দারুণ ভাবে মানে ছবিটা ডিরেক্ট করা হয়েছিল পারিয়া ছবিটাকে। অনলাইনে আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো ঐরকম টাইপের একটু ডিরেকশন দরকার এবং আরেকটু ভালো ডিরেকশন আজকের অডিয়েন্সের জন্য, মাল্টিপ্লেক্সের অডিয়েন্সের জন্য। তো আমার মনে হয় বাবা যাদব হয়তো এই মুহূর্তে অতটা সেই জায়গায় পৌঁছাতে পারবেন বলে একটু ডাউট হচ্ছে আমার। তো আমার মনে হয় অন্য কোনো ডিরেক্টরের সাথে কথাবার্তা চলতে পারে বা সিলেকশন হতে পারে। এটা তো মানো বা নাই মানো, তো তুমি তো অলরেডি জানো যদি লায়ন মুভি আসে, এটা আমরা এক্সাইটেড হয়ে আছি সব থেকে বেশি। যে বস 3 এবং লায়ন মুভি, দুটো মুভির জন্য কিন্তু আমি সব থেকে বড় এক্সাইটেড হয়ে আছি। তো এটি আসলে যদি লায়নই আগে আসবে, এটা সম্ভাবনা বেশি, কারণ এখন তাণ্ডব চলছে, বাংলাদেশের শুটিং শুরু হচ্ছে, তাণ্ডব জমিয়ে অ্যাকশন হচ্ছে। তো লায়ন যখন আসবে, বাংলাদেশ এবং ইন্ডিয়া
এটা যে কিরকম ক্রেজ এটা তো আমরা তখনই দেখতে পাবো। এটা সুপারস্টার জিতের মুভি বলেই কথা। তিনি নতুন মুভি দর্শকদের দেখতে ভালোবাসেন, অ্যাকশন মুভি নিয়ে আসতেন ভালোবাসেন। তবে তার যে কামব্যাকটা তিনি কিন্তু বাংলাদেশে যে দেখেছি আমরা যে বাদশাহ এবং গস্ট এটা কিন্তু বাংলাদেশে রিলিজ দিয়েছিল। তো সব অনুযায়ী কিন্তু মোটামুটি কিন্তু কোটির উপরে কিন্তু কালেকশন করতে পেরেছি। কিন্তু আমাদের বাংলাদেশের স্টাররা যারা আছে, সুপারস্টার আছে তারা কিন্তু ব্যর্থ হচ্ছে ইন্ডিয়ায় মুভি রিলিজ দিয়ে। তাহলে সেখানে কিরকম রেসপন্স করতে পারে না বাংলাদেশের সুপারস্টাররা? যা আমাদের কিন্তু সুপারস্টার জিৎ দ্বারা কিন্তু বাংলাদেশে দেখো ৫,০০০ মুভি এটা তুমি দেখতে পাবে প্রায় ৪ কোটি টাকার মতো বিজনেস করেছে অল টাইম কিন্তু বাংলাদেশে এবং বস্ত্রও কিন্তু মোটামুটি ভালো কালেকশন করেছে। তাহলে বাকি যে স্টাররা আছে তারা কেন পারছে না? বা আদৌ কি পারবে না বা সম্ভব হবে না? না, প্রথম কথা হচ্ছে বাদশাদা ডন প্রায় ১৬ কোটি টাকার মতো কালেকশন করেছে ভারত বাংলাদেশ মিলিয়ে, যার ম্যাক্সিমামটা 60% এর বেশি কালেকশন বাংলাদেশ থেকে হয়েছে। এবং মানে ওই সময়ের হাইয়েস্ট গ্রসিং, ওয়ান অফ দ্য হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল সেই বছরে। হাইয়েস্ট গ্রসিংও হতে পারে, এটা জাজ মাল্টিমিডিয়া সম্ভবত একটা কিছু প্রকাশ করেছিল। ওই বছর ফাটিয়ে ব্যবসা করেছিল। বস টু যখন এসেছিল তখনও লোকে একদম চেটে পুটে দেখেছে। এবার ব্যাপারটা হচ্ছে জিতের যে অভিনয় স্কিল বা যে লেভেলের পারফরমেন্স বা যে লেভেলের তার স্ক্রিন প্রেজেন্স, সেটা সমসাময়িক অন্য মানে অভিনেতাদের থেকে বেশ কিছুটা এগিয়ে বলে আমি মনে করি। তো সেই কারণে বাংলাদেশে তার একটা দারুণ মানে ব্যাপার ছিল যে এই ধরনের একটা পারফরমেন্স তারা দেখতে পাচ্ছে, সেই কারণে লোকে চেটেপুটে খেয়েছে। আর বাংলাদেশের যে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের হিরোরা এখানে সেরকম তাদের সিনেমা সাকসেস পাচ্ছে না, ওই যে বললাম মেকিং এর ব্যাপারটা, যেটা আমি ইয়ের ক্ষেত্রেও লায়নের ক্ষেত্রেও বলছিলাম যে রায়হান রাফি করলে কি ইস্যু হতে পারে। যে এখানকার লোকেদের চয়েসটা কিন্তু এখন অনেকটা পাল্টে গেছে। এখন মাল্টিপ্লেক্স ভিত্তিক কাজ বেশি হয়। লোকে এখন অন্য রকমের প্রেজেন্টেশন, অন্য রকমের ডিরেকশন এগুলো পছন্দ করে, অন্য রকমের গল্প পছন্দ করে। সেই কারণে হয়তো আমার মনে হয় সাকসেস পাচ্ছে না। ভবিষ্যতে যে পাবে না তার কোনো মানে নেই। যদি দুই বাংলার অডিয়েন্সেরই মানে পালসটা বুঝে সিনেমা বানানো হয় তাহলে ডেফিনেটলি সাকসেস পাবে, কেন পাবে না? তা আমার মনে হয় যে সেই জিনিসটা মাথায় রেখে যদি করা হয় এবং ডেফিনেটলি সাইমালটেনিয়াস রিলিজটা দেওয়া হয়, মানে আমি এখানে রিলিজ করলাম, বাংলাদেশে ২ মাস বাদে করলাম, বা বাংলাদেশে আজকে রিলিজ করলাম এখানে ৬ মাস বাদে করলাম, তাতে কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়বে। অলরেডি যেহেতু এখন অনলাইনের যুগ, সেটা অনেকেই দেখে ফেলে, প্লাস রিভিউ এর একটা ব্যাপার আছে। লিস্ট কোন সিনেমা আসার প্রথম ৪-৫ দিনে তো মোটামুটি টিকিট বিক্রি হয়েই যায়। এবার সেটার রিভিউ আগেই লোকে দেখে নেয় এবং সেই সিনেমাটা যদি ২ সপ্তাহ পরে এখানে রিলিজ হয় তখন তো তার ফার্স্ট ডে কালেকশনই হবে না। তাই আমার মনে হয় কনটেন্টের দিকটা একটু ধ্যান দিয়ে এবং অডিয়েন্সের প্রেফারেন্স, টেস্ট আর প্রেফারেন্স এর দিকটা একটু বিচার করে যদি করা হয় এবং সাইমালটেনিয়াস রিলিজ দেওয়া হয়, তাহলে এখানেও চলবে বলে আমার মনে হয় ডেফিনিটলি। এটাও আমরা চাই। তো দেখা যাক শেষ পর্যন্ত লায়ন মুভি কিরকম একটা কামব্যাক করে। যে তুমি যে কথা বললে যে সুভাষটা জিতকে নতুন ভাবে রায়হান রাফি যেভাবে প্রেজেন্ট করবে সেটা দেখার জন্য আমি এক্সাইটেড আছি। সেটা কিন্তু আমিও এক্সাইটেড হয়ে আছি যে সুভাষটা জিতের যে কয়টা মুভি এসেছে সেসব মুভি থেকে সুভাষটা জিতকে লায়ন মুভিতে তিনি কিভাবে প্রেজেন্ট করে সেটাই আমরা গোটা ভারতবর্ষ এবং গোটা বাংলাদেশ কিন্তু তাকিয়ে আছে সুভাষটাকে দেখার জন্য যে রায়হান রাফি এবং সুভাষটা জিত একসাথে আছে এক মুভি। না, এটা আমি একটা এটা কথাই দেখার জন্য বলতে চাই এখানে, সেটা হচ্ছে যে ওপার বাংলায় জিদ্দার প্রচুর প্রচুর ফ্যান আছে। তো জিদ্দার অবশ্যই উচিত এমন একটা প্রজেক্ট করা, খুব তাড়াতাড়ি করা, যেটা দুই বাংলায় সাইমালটেনিয়াস রিলিজ হবে। কারণ ওপার বাংলার দর্শকরা ওয়েট করে আছে এবং রিসেন্ট ছবিগুলো তো ওপার বাংলায় মুক্তি পায়নি এবং ওটিটিতেও আসছে না। তাই একটা মানে লোকের মনে একটা ভ্যাকাম, মানে একটা শূন্যতা তো রয়েইছে। তা সত্ত্বেও তারা সাপোর্ট করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি সাপোর্ট করে যাচ্ছে। তাই তাদের কথা ভেবে অবশ্যই এমন একটা ছবি করা উচিত। এটা দুই বাংলায় মুক্তি পাবে এবং বিশাল বাজেটের খুব ভালো একদম বানিয়ে পুরো মাসালা পিকচার হবে এবং দুই বাংলাতে রিলিজ করা উচিত। ওইদিকে দর্শকদের কথা ডেফিনেটলি এবার ভাবার সময় হয়ে এসছে। আচ্ছা, লায়ন মুভির যে এক্সাইটেড আপনি সেটাও আমরা এখনো বুঝতে পারছি না বা এখনো দেখতে পাচ্ছি না যে নায়িকা হিসেবে অভিনেত্রী হিসেবে দুই অভিনেত্রীকে রাখা হবে কিনা বা কোন অভিনেত্রীকে রাখা হবে, বাংলাদেশ থেকে নিবে বা ইন্ডিয়া থেকে নিবে। যদি বাংলাদেশ থেকে যদি আমি কথা বলি তাহলে দেখো নুসরাত ফারিয়া আছে, তাকে নিতে এবং মিম আছে। তো তোমাদের উপর বাংলাতেও আছে শুভশ্রী গাঙ্গুলী এবং সুস্মিতা চ্যাটার্জি। তো এই দুই অভিনেত্রী কিন্তু এখন বর্তমান আছে আর আমাদের বাংলাদেশে কিন্তু মিম এবং নুসরাত ফারিয়া। তো এই ৪ অভিনেত্রীর ভিতরে কাকে রাখা যেতে পারে? বা জার্নিটা কিরকম হতে পারে? অ্যাকচুয়ালি আমার প্রথম কথা ব্যক্তিগতভাবে যদি বলতে হয়, এই নামগুলোর তুলনায় আমার মনে হয় কোয়েল মল্লিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায় বা অন্য এরকম যদি কাউকে সিলেকশন করা হয়,
তাহলে মনে হয় বেটার হয়, এবং ওপার বাংলা থেকেও কোনো ট্যালেন্টেড কোনো অভিনেত্রীকে নিতে হবে। জাস্ট শো এর জন্য সে দাঁড়িয়ে পড়লো সেরকম অভিনেত্রী নিলে হবে না। ভালো অভিনয় জানা অভিনেত্রী নেওয়া প্রয়োজন। তো অভিনেত্রী সিলেকশন ব্যাপারটা একদম এখন কোনো আলোচনার ব্যাপারই আসা উচিত না। কারণ সিনেমাটার ব্যাপারেই কোনো কনফার্মেশন নেই। সেখানে অভিনেত্রীর প্রসঙ্গ তো আসছেই না। আগে সিনেমাটার ব্যাপারে কিছু অন্তত পোক্ত খবর আসুক। কারণ লায়ন ব্যাপারটা কিন্তু এখন পুরোটাই কাল্পনিক। একটি নিউজ পোর্টাল ছাড়া আর কেউ কিন্তু বলছে না। কোন প্রোডাকশন হাউসও ওপার বাংলার বলছে না, জিদ্দাও কিছু বলছে না। সো একটু খবর আসুক, তারপরে তো মানে ডিসিশন হবে কে হবে না হবে। তারপরে বিচার করা যেতে পারে যে ভালো না খারাপ, সেটা ডেফিনিটলি। তবে এপার বাংলা হলে কোয়েল মল্লিক, শুভশ্রী বা মিমি বা শ্রাবন্তী এরা হলে আমার মনে হয় বেটার হতে পারে। তো এটাও আমরা চাই যে সবসময় যে ভালো একটা আশা করি লাইভ মুভিতে, এটাই সুপারস্টার জিদ্দার এখনো ফেসবুক পেজ থেকে বা তার প্রোডাকশন হাউস থেকে কোনো আপডেট দিচ্ছে না। এটার জন্য কিন্তু ভক্তরা অনেক মন খারাপ করে আছে, ভক্তরাও কিন্তু অনেক রাগ করছে। তো আসলে রাগের পিছনে আমরা দেখেছি চেঙ্গিসপুরের ক্ষেত্রে সুপারস্টার জিতে একটু দেরিতে আসলে কিন্তু ঠিক সময় এসেছে এবং ঠিক সময়ে কিন্তু আপডেট দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমরা কিন্তু অলরেডি বুঝতে পেরেছি, বা সুপারস্টারের যারা ভক্তরা আছে তারাও কিন্তু এটা কিন্তু অলরেডি কিন্তু বুঝতে পেরেছি। তো এখন আমরা আশাবাদী লায়ন মুভি খুব তাড়াতাড়ি আসবে, তো এটা কনফার্ম আমরা বলতেই পারি। তো আমরাও চাই যেন লায়ন মুভি খুব বিগ মাসালা মুভি নিয়ে এবং বড় বাজেটের মুভি নিয়ে আসুক। তো এটাই। তো তোমার সাথেও আর কি কথা বলে অনেক ভালো লাগলো। তো দর্শকরাও কিন্তু তাকিয়েছিল যে একটি পডকাস্ট করার জন্য। তো তোমার সাথে আমার রেগুলার কথা হয়, তো হ্যাঁ, তোমার কথা বলে দর্শকদেরও অনেক অনেক ভালো লাগলো। ধন্যবাদ। তোমার তো চ্যানেলের দর্শকরাও জানে। দর্শকদের ধন্যবাদ, এবং আমার অন্যান্য যারা তোমার সাবস্ক্রাইবার নয় অথচ ভিডিওটা দেখছেন তাদেরকেও অনেক আমার তরফ থেকে ধন্যবাদ যে আপনারা এতক্ষণ সময় নিয়ে দেখলেন। আর আশা করি আপনাদের পডকাস্টটা ভালো লাগবে। জি, এটাই। তো আবারও দেখা হবে দাদা তোমাদের সাথে। তো অ্যাবসলিউটলি সময় দিয়েছো। তো অনেক কাজকর্ম পেলে আমাকে সময় দিয়েছো। তো দর্শকরাও বুঝতে পেরেছে যে লায়ন মুভি নিয়ে দর্শকরাও খুব এক্সাইটেড হয়ে আছে, এবং দর্শকরাও খুব আগ্রহ ছিল যে লায়ন মুভি তারা আপডেট পাচ্ছে না বা ঠিক সময়। কিন্তু অলরেডি কিন্তু এই ভিডিও দেখে কিন্তু দর্শকরা বুঝতে পেরেছে যে লায়ন মুভি আসছে। একটু সময় নিয়ে এই সবকিছু বড় বাজেট অনুযায়ী কিন্তু মুভিটি তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ পরিচালক রায়ান রাফি। তো লায়ন মুভি যখন আসবে তখন দর্শকরা বুঝতে পারবে যে বাংলাদেশে সুপারস্টার জিতের লায়ন মুভি যখন রিলিজ দেওয়া হবে তারাই দেখবো যে তখনই দেখতে পাবো যে হলে কিভাবে দর্শকরা যায় এবং দর্শকরা কিভাবে ভালোবাসা দিয়ে মুভিটা দেখে। তখন দর্শকদের কাছে আমাদের প্রশ্ন থাকবে। তো দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। তো দাদা একজন ইউটিউবার ইন্ডিয়ান, তো তিনি বেশিরভাগ জিতকে নিয়ে ভিডিও করেন। তো জিত তার ভিডিও অনেক আমি দেখি, তো ভক্তরাও দেখে। তো যারা দাদার চ্যানেলে দেখনি বাংলাদেশ থেকে, তো সকলেই জানো আমি বাংলাদেশ থেকে বলছি দাদার সাথে ভিডিওর আগে পডকাস্ট ভিডিও করার জন্য। তো দাদার চ্যানেল আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো সবাই একবার হলেও দাদার চ্যানেলটি গিয়ে ঘুরে আসবে এবং দাদাকে সাপোর্ট করুন। দাদার দেখবে ভিডিওটি, প্রত্যেকটি ভিডিওতে কিন্তু দাদা নিউ আপডেট দেয় এবং প্রতি ভিডিওতে কিন্তু তিনি সত্যতা তুলে ধরেন এবং নতুন আপডেট দিয়ে থাকেন। তো দাদার চ্যানেলটা একবার হলে গিয়ে ঘুরে আসবে। দাদা তুমি বাংলাদেশ নিয়ে কি বলতে চাও প্লিজ বলে বলে। আমি এটাই বলতে চাই যে আমি সিনেমা ভালোবাসি, এবং সিনেমাটাই আমার মেন। তো সেটা মানে যেখানকারই সিনেমা হোক না কেন সেটা কিছু প্রবলেম হয় না। তবে আহ, আমার মনে হয় যে বাংলা সিনেমা যদি ও দুটো জায়গাতেই সেম ডেটে রিলিজ পায়, এবং দুই বাংলার মানে আর্টিস্টরাই যদি একে অপরের ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাহলে আমাদের সিনেমার পরিধিটা অনেকটাই বাড়বে এবং ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছাতে পারবো। আমি আজকাল দেখে থাকি, অনেকদিন ধরেই দেখছি বিভিন্ন রকমের কিছু বাজে ঘটনা আমার চোখে পড়ে। সুপারস্টারদের নিয়ে ঝগড়া, বা একটি দেশের সাথে আরেকটি দেশের ঝগড়া বিভিন্ন ব্যাপার নিয়ে, সেগুলো খুবই দুঃখজনক। এবং সেগুলো আমি চাইবো যাতে ভবিষ্যতে এগুলোর থেকে প্রত্যেকেই বিরত থাকুন। এবং অবশ্যই তোমাকে ধন্যবাদ, আমাকে এই প্রথমবার কেউ কোনো পডকাস্টে ডাকলো। আর সিনেমা দেখুন, সিনেমা সাপোর্ট করুন, এবং পাইরেসি থেকে দূরে থাকুন, এটাই বলবো। আর একটা ছোট্ট কথা বলবো যে আমি অ্যাকচুয়ালি সবাইকে নিয়ে ভিডিও করতে চাই, সবাইকে নিয়ে ভিডিও করি। এবার যেহেতু আমার স্টার্টিংটা জিদ্দাস ভিডিও বেশি করে করেছিলাম, আমার সাবস্ক্রাইবারও আমার জিদ্দার ভিডিও দেখার লোকের সংখ্যাই বেশি। সেই কারণে আমার জিদ্দাকে নিয়ে ভিডিও বেশ কিছু বেশি করা হয় ডেফিনেটলি। বাট আমি সবাইকে নিয়ে ভিডিও করতে চাই এবং ভিডিও করিও, যতটা সম্ভব চেষ্টা করি। এবং আমি চ্যানেলটা নিরপেক্ষভাবে চালাই, কোনো কাউকে নিয়ে কোনো পার্সিয়ালিটি আমি করি না। আমার কোনো ভিডিওতে কোনো পার্সিয়ালিটি দেখতে পাবেন না। এবং চেষ্টা করি অথেন্টিক আপডেট দেওয়ার, মানে একদিনে হয়তো ৪টে ভিডিও আসেন এরকম হয়েছে, আমার ১৪ দিনে একটা ভিডিও এসছে এরকমও হয়েছে। আমার দর্শকরা আমার পাশে ছিল, এবং
যারা ভালোবাসে আমাকে তারা জানে যে আমি কোনো ফেক আপডেট দিই না, এবং যদি কিছু আমার মনে হয় যে না এটা আমার মনে হচ্ছে বা আসতে পারে, সেটা আমি ক্লিয়ারলি বলে দিই। যেটা কনফার্ম আপডেট সেটাও আমি বলে দিই যে এই আমি এটা সূত্র থেকে বা কোনো নিউজ পোর্টাল থেকে জানতে পেরেছি। তাই চেষ্টা করি সৎভাবে করার, কারণ এটা আমার যেহেতু মেন প্রফেশন নয়, তাই এইখান থেকে আমার লোক ঠকে বড়লোক হওয়ার কোনো ব্যাপার নেই। তাই চেষ্টা করি অনেস্টলি করা। সিনেমা ভালোবাসি তাই করি, এবং কোনো পার্টিকুলার কোনো হিরো নয়, সবাইকে নিয়েই কাজ করতে চাই, সবাইকে নিয়েই খবর করতে চাই। তো আমার পেজও আছে জিৎ ক্রিয়েশনস টলিবলি নিউজ এন্ড আপডেটস, যেখানে আমি বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকি। তো সেখানেও আমি নিরপেক্ষভাবেই কাজ করি। যেহেতু আমার নাম জিৎ, এবং জিৎ বলে একজন হিরো আছেন টলিউডে, সুপারস্টার জিৎ, মেগাস্টার জিৎ। অনেকে ভাবেন হয়তো আমি জিদ্দা মানে ফেভারই বেশি বলি বা ইয়ে করি, সেটা একদমই নয়। আমার দুজনের নামটা মিলে গেছে, এটা কাকতালীয়। তো সবাইকে নিয়েই কাজ করি, সবাইকে নিয়ে ভিডিও করি এবং সবাইকে নিয়ে খবর দেওয়ার চেষ্টা করি। হয়তো একটু কম বেশি হয়। ভবিষ্যতে আরো সবাইকে নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করবো ডেফিনিটলি। পাশে থাকবেন, আর এই আরিফুল ইসলাম ভাইয়ের চ্যানেলটা ডেফিনিটলি আপনারা দেখবেন। ছেলেটি খুবই মানে খাটে এবং খুব অনেস্টলি কাজ করছে, এবং ওর বলার ধরনও খুব ভালো। আমি কিছু ভিডিও দেখেছি। তো আশা করা যাচ্ছে ও আরো অনেক গ্রো করবে, এবং অলরেডি অনেকটা গ্রো করা শুরু করেছে। আপনারা ওর পাশে থাকবেন। ধন্যবাদ। অবশ্যই আবার অন্য কোনো না কোনো পডকাস্টে দেখা হবে। থ্যাংক ইউ দাদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সময় দেওয়ার জন্য, এবং দর্শকরাও সব বিস্তারিত পেয়ে গেছে আমাদের ভিডিওতে। তো দেখা হবে দাদা আবার বড় একটি আপডেট, বিগ আপডেট নিয়ে। তো ভালো থাকবে দাদা, সুস্থ থাকবে। তো বাংলাদেশে আসার নিমন্ত্রণ রইল দাদা, বাংলাদেশে আসবে। হ্যাঁ, বাংলাদেশে আমাদের পূর্বপুরুষের কিছু ইয়ে ছিল, চিহ্ন ছিল ডেফিনিটলি। তো সেটা আমি এক্সাক্টলি জানি না কোথায় কি ব্যাপার, সেগুলো ছিল কোনো না কোনো সময়। তো বাংলাদেশের সাথে আমার ডেফিনিটলি একটা কানেকশন আছে, এবং আমি বললাম এই যে বাংলাদেশের ব্যাপারে আমি কিছু আজকাল ভারত বাংলাদেশের কিছু সমস্যা যখন দেখি, বা এই সুপারস্টার ওই সুপারস্টারের ফ্যান ক্লাবের যখন ঝামেলা দেখি, বা বিভিন্ন দেশের যে সমস্যাগুলো দেখি, তখন খুব খারাপ লাগে যে এগুলো লোকে কেন হয়। এবং আমরা চাই যে সবাই আমরা মিলেমিশে থাকি, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন দেশের মানুষ। কিন্তু কিছু মানুষ সেটা আমাদের থাকতে দেয় না। কিছু মানুষ চায় বিভেদটা থাকুক। কিন্তু আপনারা সাধারণ যারা দর্শক, সাধারণ যারা মানুষ, তারা অবশ্যই মিলেমিশে থাকার চেষ্টা করবেন এবং শান্তি বজায় রাখার চেষ্টা করবেন। এবং সবার ১ম এ সিনেমাকে গুরুত্ব দেবেন। এটা আমি বলব। সিনেমাটাই আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় সেতুবন্ধন, এবং বিশ্বের দরবারে আমাদের বাংলা সিনেমাকে নিয়ে যেতে হবে। তাই পারস্পরিক সাপোর্টটা অবশ্যই দরকার। আমার তাই মনে হয়। ভালো থাকবেন। আর যদি কখনো সুযোগ সুবিধা পাই, অবশ্যই বাংলাদেশে আমি যাব। ইচ্ছাও ছিল যাওয়ার, কিন্তু হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। তো ইচ্ছা আছে ডেফিনিটলি যাওয়ার। ধন্যবাদ আমন্ত্রণ করার জন্য। তো এটাই আমরা চাই দাদা, অনেক ধন্যবাদ তোমাকে সময় দেওয়ার জন্য। তো আবার আমরা পডকাস্টে হাজির হবো, তো বড় এক্সাইটেড ধামাকা নিয়ে। ভালো থেকো দাদা, সুস্থ থেকো। থ্যাংক ইউ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে। দেখা